সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের 854তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ ফারুক হোসেনের জীবনের সতর্কতামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে বোবা শাশুড়িকে বিয়ের নামে বিক্রি করে পুত্রবধূ। এই গল্পটা শুধুমাত্র কিছু প্রবাসী ভাইদেরকে সতর্ক করার জন্য আমার গল্পটা প্রচার করা। বউ কিংবা শাশুড়িকে আমি কাউকে সমাজের কাছে ছোট করতে চাই না। প্রিয় বন্ধুরা, একটা কথার সাথে আমরা সবাই পরিচিত, বউ এবং শাশুড়িকে নিয়েই বলি, সেটা হচ্ছে আল্লাহ যদি বউর জন্য থেকে থাকে, আল্লাহ শাশুড়ির জন্য আছে। আল্লাহ শাশুড়ির জন্য যেমন আছে, ঠিক পুত্রবধূর জন্য তেমনই আছে। ধরেন আমি আমার মায়ের গর্ভে জন্ম নিয়েছি। আমি যদি আমার মায়ের সাথে কোনো অন্যায় না করি, মায়ের সাথে কোনো অপরাধ না করি, মা যদি আমাকে শুধু শুধু অভিশাপ দেয়, তাহলে এই অভিশাপ আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে না। কারণ আল্লাহ নির্বুধ না, আল্লাহ বোকা না, আল্লাহ সব কিছুই বুঝে। আর আমি যদি মাকে কষ্ট দিয়ে থাকি আর মা যদি আল্লাহর কাছে অভিশাপ নাও দেয়, তবে আল্লাহর তরফ থেকে আমি অভিশপ্ত হয়ে যাব। গল্পটা এমনই এক গল্প, আমার কাছে মনে হয় পুরোটা গল্প শুনলে আপনি নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। বন্ধুগণ, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই ফারুকের জীবনের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে ফারুক ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা পুপি। এছাড়া আমাদের পরিবারে আরও রয়েছে আমার বড় একজন ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে বর্ডার ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক, কিন্তু বাস্তবতার খাতিরে আমার প্রকাশ করতে হচ্ছে যে আমার বাবা আসলে মূলত কী ব্যবসা করে। আমার বাবা নাম করে একজন অস্ত্র ব্যবসায়িক ছিল। আমার বাবা রংপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে অস্ত্র সাপ্লাই করত এবং সেই বেশিরভাগ অস্ত্রই আমার বাবা ইন্ডিয়া থেকে নিয়ে আসতো। ইন্ডিয়া থেকে অস্ত্র এনে বাংলাদেশে সাপ্লাই করত এবং আমাদের অনেক বেশি টাকা পয়সা ছিল। ছোটোবেলা থেকে আসলে তেমন কোনো কিছুরই অভাব ছিল না। আমার মা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দরী ছিল এবং এতটাই সুন্দরী ছিল, আমার মা অনেক নিম্নবিত্ত ফ্যামিলির মেয়েও ছিল। আমার নানা নানি অনেক গরিব ছিল এবং গরিবের ঘরে আমার মাকে আল্লাহ দিয়েছে খুবই ফুটফুটে সুন্দর করে। আমার বাবা আমার মাকে এক নজর দেখে পছন্দ করে এবং পছন্দ করে আমার মাকে বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু আমার নানা ভাই গরিব হতে পারে, হত দরিদ্র হতে পারে, কিন্তু আমার নানা ভাই যথেষ্ট পরিমাণে ধার্মিক, ইসলামিক এবং মানসম্মত একজন মানুষ। আমার নানা ভাই যখন জানতে পারলো যে আমার বাবা মূলত একজন অস্ত্র ব্যবসায়ী, এটা জানার পরপরই আমার নানা ডিরেক্টলি আমার বাবাকে মানা করে দিল এবং আমার দাদাকে বলে দিল যে আমার মাকে আমার বাবার কাছে বিয়ে দিবে না। এভাবে প্রত্যাখ্যান করার পরে একটা সময় অস্ত্র ঠেকিয়ে আমার বাবা জোর করে নাকি আমার মাকে আমার নানুবাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে এবং জোরপূর্বক আমার মাকে বিয়ে করে। এবং বিয়ে করার পরপরই আমার মা ওই পরিবারে পড়ে আছে এবং বিয়ের পরে আমার বড় ভাইয়া দুনিয়াতে আসে এবং বড় ভাইয়া আসার পরে আমি তখন দুনিয়াতে আসি। আমি জন্ম হবার পরেও ঠিক যতটুকু আমার মনে আছে, আমি যেটুকুন বুঝতে পারি, আমার বুঝ হওয়া বয়সে আমি একটা জিনিস দেখতাম যে সকাল থেকে রাত অবধি আমার বাবা আমার মায়ের উপরে অত্যাচার করতো। আমার মাকে প্রচুর পরিমাণের মারতো, মাকে খাবার দিত না এবং খাবার দাবার যাই দিত, কিন্তু আমার মাকে প্রচুর পরিমাণে টর্চার করতো। মা আমাকে এক পাশে আর ভাইয়াকে এক পাশে নিয়ে যখন রাতে শুয়ে থাকতো, ওই সময় আমার বাবা তখন এসে আমার মাকে লাথি মারতে থাকতো এবং লাথি মেরে আমার মাকে ঘুম থেকে উঠিয়ে আমার বাবা বর্বর নির্যাতন করতো। এমনও কাজ আমাদের সামনে আমার বাবা করতো যেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না, বলার মতো ভাষা আমার নাই। আমার চোখের সামনে বাবা যখন এই কাজগুলো করতো, আমার মা তখন বারবার চিল্লিয়ে বলতো যে দেখো সন্তানরা এখানে আছে, পাশের রুমে চলো, অন্য ঘরে চলো। কিন্তু আমার বাবা কোনোভাবে আমার মায়ের কোনো কথা শুনতো না। আর না শোনার বড় কারণ ছিল আমার বাবা নেশাগ্রস্ত অবস্থায় থাকতো। প্রায় 24 ঘন্টায় আমার বাবার পকেটে নেশা থাকতো। নেশা ছাড়া আমার বাবা একটা সেকেন্ডও থাকতে পারতো না। আমার বাবা ভাত খাইতো, যখন পানির পিপাসা পাইতো তখন পানির পিপাসার বদলে আমার বাবা মদ খাইতো। এত পরিমাণে নেশাগ্রস্ত একজন মানুষ ছিল। কিন্তু
টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমাদের সেই সময় আমাদের বাড়ি পাকা করা ছিল, মানে সেমি পাকা ছিল, এবং বাড়িঘরের অবস্থা এত ভালো ছিল, আমাদের প্রচুর জায়গা সম্পত্তিও ছিল। এত মানে বিশাল অবস্থা যে বাইরে থেকে কেউ এটা বিশ্বাসই করবে না যে আমার ভিতরের পারিবারিক অবস্থাটা এতটা ভয়ানক। তারপরেও সব কষ্ট সহ্য করে আমার মা সংসার করে যাচ্ছিল। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন প্রতিটা নিয়ত আমার মাকে আমার বাবা টর্চার করতো এবং মারতো, গায়ে হাত তুলতো। একটা সময় বড় ভাইও তখন মোটামুটি বড় হয়। বড় ভাইয়া বড় হওয়ার পরেও বড় ভাই একটু অন্যরকম ছিল, মানে আমার বাবা যেরকম কিছুটা বড় ভাই এরকমই হয়েছে, খুবই ঘাটতেরা টাইপের এবং ভীষণ রাগি টাইপের একটা মানুষ। কারো কথা শুনতো না, কারো কথা মানতো না, প্রচুর পরিমাণে দুষ্টমি করতো এবং প্রতিদিনে আমার বড় ভাইয়ের নামে 2-3টা বিচার রিপোর্ট আসতো। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 5 থেকে 6 বছরের কাছাকাছি। তো 5-6 বছরের একটা বাচ্চা যতটুকু বুঝতে পারে ঠিক ততটুকু আমার মনে আছে। একদিন হঠাৎ করে অনেক রাতের বেলায়, মধ্যরাতে, আমার আম্মার ওই দিন অনেক জ্বর ছিল এবং জ্বরে আমার আম্মা কাতরাচ্ছিল। জ্বরের কারণে আম্মু মরে যাচ্ছিল, আম্মুর এমন অবস্থা। তা আব্বু তখন মানে শীতকাল ছিল, শীতকালে মধ্যরাতে আসছে। এসেই আমার আম্মা একটা কম্বল গায়ে দিয়ে আমাকে একপাশে, ভাইয়াকে একপাশে নিয়ে আমার আম্মু শুয়ে আছে। আব্বু ঘরে আসা মাত্রই কম্বলটা প্রথমে টান দিয়ে আমার মায়ের শরীর থেকে ফেলে দিয়ে বলল, মাকে খুব খারাপ ভাষায় একটা গালি দিয়ে বলল, উঠ। আমার আম্মা বলতেছে, উঠবো কেন? আপনি শুন, আমার ফারুকের পাশে শুন। এটা বলার পর আমার বাবা বলে, আমি ফারুকের পাশে শুবো কেন, আমি তোর পাশে শুবো, উঠে আয়। আমার মা তখন উঠতেছে না। যখন উঠতেছে না তখন এই খাটের উপরে আমার আব্বা যেন আমার আম্মাকে দর্শন করতেছে। ঠিক দর্শন করলে একটা মানুষ যা করে, আমি ওই সিনেমার মধ্যে যেরকম দেখেছি এরকম করে আমার আম্মা তখন চিল্লাচিল্লি করতেছে। আম্মু যখন চিল্লাচিল্লি করে, আব্বু বারবার বলে, তুই মানে গলা থামা বন্ধ কর, কথা বলা বন্ধ কর, চিল্লাইস না। আমার আম্মু তারপরেও বারবার চিল্লাইতেছে এবং চিল্লানোর একটা পর্যায়ে আমি দেখলাম আমার আব্বা হঠাৎ করে, আমার আব্বুর পকেটে রিভলভার ছিল, আমার আব্বু তখন পিস্তলটা বের করে ঠাস করে আমার মায়ের গলার মধ্যে গুলি করে দিল। এবং আম্মুর গলার মধ্যে গুলি করা মাত্র আম্মু তখন এত জোরে চিৎকার করলো এবং আশেপাশে থেকে তখন মানুষ চলে আসে। আমার আব্বা তখন দৌড় দিয়ে পালিয়ে গেছে। সাথে সাথে আমার মায়ের মানে রক্ত বেরোতেই তো আমার মা জাগে অজ্ঞান হয়ে গেছে। তা অজ্ঞান হয়ে যাওয়ার পরে দেন ওই মুহূর্তে হচ্ছে তখন আমার মাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেল নিতেছে আমার আম্মুকে, বাট আম্মুর অবস্থা খুবই খারাপ। মানে গুলি লাগছে, কোন জায়গায় লাগছে সেটা দেখতে পাইনি, কিন্তু দেখলাম যে প্রচুর রক্ত বেরোচ্ছে। একটা পর্যায়ে আম্মুকে তখন মেডিকেলে নিয়ে গেল এবং মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মধ্যরাতের শেষের দিকে, প্রায় ভোর রাতের কাছাকাছি, আমার নানা নানি তখন একটা রিক্সা নিয়ে আমাদের বাড়িতে আসছে এবং সকালবেলায় তখন আমার নানা নানির বাড়ি থেকে, আমার নানা যেহেতু একজন ভালো মানুষ ছিল, তার পক্ষে আমাদের গ্রামের মানে নানুর গ্রামের অনেক মানুষই ছিল। ওই গ্রামের প্রায় সমস্ত মানুষগুলোই তখন আমার নানু বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসছে। মুহূর্তের মধ্যে থানাতে খবর দেওয়া হলো এবং থানা থেকে পুলিশ আসছে। ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার আম্মুর চিকিৎসা চলতেছে। আমার আম্মুর চিকিৎসা পরিপূর্ণভাবে আমার দাদাভাই করতেছে। আমার দাদাভাই আম্মুর চিকিৎসা করতেছে। আমার নানাকে বলতেছে যে, ভাই আপনি রাগ করেন না, বা ছেলে যেটা করছে এটার অপরাধ তো, ছেলে অপরাধী, এটা শাস্তি আমরা দিব, আপনি আইনের কোনো আশ্রয় নিয়েন না। কিন্তু আমার দাদা বরাবরের মতো আইনের আশ্রয় নিয়েছে এবং আমার দাদার পক্ষে দাঁড়িয়েছে আমার নানু বাড়ির চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে যত গণ্যমান্য লেভেলের লোকজন আছে সবাই সে আমার নানাভাইয়ের পক্ষে দাঁড়িয়েছে। এবং তখনই থানাতে ফোন করা হলো বা থানা থেকে পুলিশ আনা হলো। আনার পরে প্রায় বিকেল 4টার দিকে আমাদের এদিকে একটা খাল আছে, অনেক বড় খালের পাড় থেকে আমার বাবাকে ধরে আনা হলো এবং আব্বাকে ধরে আনা হলো। ধরে আব্বাকে থানায় নিয়ে গেল। আমার আম্মা তখনও হচ্ছে হসপিটালে ছিল। দীর্ঘ প্রায় 1.5 মাসের মতো আমার আম্মু হসপিটালে থাকে। 1.5 মাস হসপিটালে থাকার পরে আমার আম্মুর সমস্ত খরচ কিন্তু আমার নানাভাই দিচ্ছে। এরই মাঝে আমার আব্বুর 12 বৎসরের জেল হয়ে গেছে এবং এই জেল যে শুধুমাত্র আমার আম্মুর মামলায় হয়েছে তা কিন্তু না। এর আগেও আমার আব্বুর নামে মার্ডারের আরও 2টা মামলা ছিল। মার্ডার মামলা ছিল, অস্ত্র মামলা ছিল, মাদকের মামলা ছিল। সমস্ত কিছু মিলিয়ে 12 বছর আমার আব্বার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তো যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে আমার আম্মা তখন কি করে বাড়িতে আসে, মানে 1.5 মাস পর আমার আম্মু তখন বাড়িতে আসে হসপিটাল থেকে। তা বাড়িতে আসার পর আমার আম্মুর যে সমস্যাটা ছিল, আমার আম্মু কথা বলতে পারতো না। মানে আম্মু ডিরেক্টলি বোবা হয়ে যায়, মানে যতটুকু বলতে পারে খুব কম মানুষ আম্মুর কথা বুঝতে পারে এবং মানে কণ্ঠধ্বনিটা একদমই নষ্টই হয়ে যায়, খুব ভালো কথাই বলতে পারে না। এবং আসার পরে যেহেতু আমার আব্বুর এরকম যাবজ্জীবন জেল হয়েছে এবং সেই জেলটা আমার নানার মামলার কারণে হয়েছে, সেই ধরে আমার দাদা দাদি আমার আম্মুর সাথে অনেক অশুভ আচরণ করতো, অনেক খারাপ আচরণ করতো। আমার আম্মুর গায়ে হাত তুলতো, আম্মুকে বকাবাদ্য করতো, আম্মুকে এটা ওইটা বলে বিভিন্নভাবে গালমন্দ করতো। তারপরেও আমার আম্মু সব কিছু সহ্য করে যাইতো। আসলে কিছু তো করার ছিল না। আমার নানু বাড়িতে গিয়েও যে আমার আম্মু কোনো কিছু করবে বা নানু বাড়িতে গিয়েও যে আমার আম্মা থাকবে এরকম অবস্থা তো আমার নানারও ছিল না।
তাইলে আমার নানার বাড়িতে গিয়েও আমার আম্মা কী করবে? নানার বাড়িতে গিয়েও আমার আম্মার কোনো অবস্থা ছিল না। তা আম্মা তখন এখানেই পড়ে আছে, প্রতিটা নিয়ত অত্যাচার করতেছে, অবিচার করতেছে, আমার আম্মুর সব সহ্য করতেছে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমার দাদাভাই তখন বাইরের লোক এনে আমার আম্মুকে আম্মুর ঘরে ঢুকাই দিত। অনেক বাইরের লোকের এসে দরজা ধাক্কাইতো, আমার আম্মু দরজা খুলতো না। অনেক সময় আমার দাদাভাই এসে ডাকতো যে বৌমা দরজা খুলো। দরজা খুললে আমার দাদা তখন বাইরের লোক আমার আম্মুর ঘরে ঢুকিয়ে দিত। এরকমভাবে 2-3 দিন কাটার পরে একদিন আমার আম্মু কী করলো, আমাকে নিয়ে, আমি তখন অনেক ছোটোই মোটামুটি, আমার আম্মুকে ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না। আমি অলওয়েজ আম্মুকে জড়িয়ে ধরে থাকতাম, আম্মুর সাথেই থাকতাম। একবার যে আমার মা তখন কী করলো, কষ্ট করে আমাকে নিয়ে আমার নানুর বাড়ি থেকে চলে আসছে, আমার দাদার বাড়ি থেকে চলে আসছে। বাট দাদার বাড়িতে আমার বড় ভাইটা ছিল, বড় ভাইকে রেখেই চলে আসছে, আমাকে নিয়ে তখন আসছে। আসার পরে আমার নানু বাড়িতে আসছে। নানু বাড়িতে আসার পর তো আসলে আমার আম্মুর তেমন কোনো অবস্থা নাই। তো এখানে কিছুদিন ধরে ছিল। আমার নানা ভাই কিন্তু আমার আম্মুর আর কোনো খবর নেয় নাই। আম্মু আমাকে নিয়ে কোথায় গেছে না গেছে এইসবের কোনো খোঁজখবর আমার নানা ভাই নেয় নাই। দেন এক পর্যায়ে তখন কী হলো, আমি যখন আমার মা আমাকে নিয়ে আমার নানু বাড়িতে আসলো। নানু বাড়িতে আসার পরে আমার আম্মু তো কথা বলতে পারে না, মানে সম্পূর্ণ রকমের বোবা, ওরকম গা গু করে যতটুকু বলে অতটুকু আসলে কেউই বোঝে না। তা ওরকম এইখানে ওইখানে, কিন্তু আম্মু দেখতে অনেক সুন্দর ছিল, লম্বা ফর্সা, এবং আম্মুর শরীরের গঠন অনেক সুন্দর ছিল। এবং আমার এখনও মনে আছে আমার আম্মুর শরীরে এতটাই মানে দেখতো, মানে মনে হতো যেন হাত পায়ে সবসময় মেকআপ করে থাকে। আমার আম্মুর ঠোঁটগুলো একদম লাল ছিল, একদমই লাল ছিল, মানে মনে হতো যেন ঠোঁটে লিপস্টিক দিয়ে আছে। আসলে কিন্তু এরকম না। আমার নানাভাই সবসময়, আমার নানিমণি আমার মাকে বলতে যে আল্লাহ মেকআপ করে আমার মেয়েটাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ নিজের হাতে মেকআপ করে আমার মেয়েটাকে দুনিয়াতে পাঠাইছে, এরকম করে আমার আম্মুকে বলতো। তো যাই হোক, নানাবাড়িতে আসার পরে অভাব অনটন, আমার আম্মা শেষ পর্যন্ত ভিক্ষা করার আশ্রয় নেয়, কারণ ভিক্ষা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তা বোরকা পরে যদি ভিক্ষা করতে বাজারে যাইতো, মানুষ তখন আমার আম্মার গায়ে হাত দিত বা গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো, বিভিন্ন খারাপ টাইপের মানুষরা হয় না এরকম। আমি তখন আমার আম্মুর সাথে বাজারে বাজারে ভিক্ষা করতে যাইতাম। আমার আম্মা বোরকা পরে যেত, মুখোশ পরে যেত। তো আম্মা তো উঁচে লম্বা, একদম মানে অনেক পারফেক্ট ছিল, যার জন্য আসলে অনেক মানুষ আম্মুকে ভিক্ষা দিতে চাইতো না। আর যারা ভিক্ষা দিত তারা সুযোগ নেওয়ার চেষ্টা করতো, আম্মুর গায়ে হাত দিত এমনি অমনে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার নানু বাড়ির গ্রামের মানুষজন আমার নানা ভাইয়ের উপরে ক্ষিপ্ত হয়ে গেল যে আপনার মেয়ে এরকম অবস্থার মধ্যে আছে, আপনার মেয়েকে বিয়ে দেন না কেন? বিয়ে দেন, বিয়ে না দিলে তো হচ্ছে আমরা কি করব, এই মেয়ে এখন বিয়ে দেন, বাজারে বাজারে যায়, তো বাজারে গিয়ে এটা করে ওইটা করে, বিভিন্ন মানুষ তার গায়ে হাত দেয়। আমাদের তো সমাজে একটা মান সম্মান আছে, আমাদের তো মান সম্মান নিয়ে বাঁচতে হবে, তো আপনি মেহরবানি করে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, এভাবে রাখে না। তো আমার নানা ভাই বলতেছে বিয়েটা কার কাছে দিব, একে তো বোবা, কথা বলতে পারে না, তার উপরে বিয়ে হয়েছে, 2টা সন্তান আছে, বয়স হয়েছে, আমার নিজেরও টাকা পয়সা নাই, আমিও অর্থ সম্পত্তি দুর্বল, তাহলে এই অবস্থার ভিতরে আমার মেয়েটাকে বিয়ে করবে কি, আপনারা বলেন তো? এমন করে কথা বলার পরে এক পর্যায়ে আমার নানা ভাইকে তখন আমাদের এলাকারই এক লোক আছে, ওর নাম হচ্ছে হারিস, মানে হারিস মোল্লা। হারিস মোল্লার বাবা হচ্ছে হালিম মোল্লা। তো বলতেছে হালিম মোল্লার কাছে আমরা বিয়ে দেবো, হালিম মোল্লার বয়স হয়েছে, ওনাকে দেখাশোনা করার মতো কেউ নেই। হারিস মোল্লা এই কথা বলতেছে যে আমরা হালিম মোল্লার কাছে, মানে আমার বাবার কাছে বিয়ে দিব, আমার আব্বার দেখাশোনা করবে, পারবে কিনা বলেন? যদি পারে, ওনার বয়স কিন্তু হয়েছে প্রায় 70-75 মতো বয়স হয়ে গেছে ওই লোকের। আমার নানা ভাই আমার আম্মুকে বললো যে দেখ, হালিম মোল্লা তো মানুষ হিসেবে ভালো ছিল, সবার সাথে ভালো সম্পর্ক, ওনাকে বিয়ে করলে অন্তত কিছু জায়গা সম্পত্তিরও মালিক হইতে পারবি, এবং শেষ বয়সে ছেলেটার অন্তত কোথাও না কোথাও একটু ভালোভাবে মানুষ করতে পারবি। এখন তুই তো ছোটো ছেলেটারে নিয়ে আসতে, ওর তো মানুষ করতে হবে, এভাবে ভিক্ষা করে তো আর ছেলেটারে মানুষ করতে পারবি না। তুই যদি হালিম মোল্লার কাছে বিয়ে বসিস, তাহলে হচ্ছে তুই তোর এই সন্তানটাকে অন্তত একটু মানুষের মতো মানুষ করতে পারবি, পড়াশোনা করাইতে পারবি। এভাবে যখন আমার নানা ভাই আমার আম্মুকে বুঝালো, আমার আম্মু তখন রাজি হয়ে গেল। আমার আম্মু তখন 70 বছর 80 বছরের চিন্তা করলো না, আমার আম্মু চিন্তা করলো যে যাই হোক, আমার ছেলেটা তো অন্তত 2টা মুঠ মানে ভাত খেয়ে বাঁচতে পারবে, মানুষের লাথিউসটা খেয়ে আর বাঁচতে হবে না। একবার যে আমার আম্মু তখন রাজি হলো, এবং রাজি হওয়ার পরে আলহামদুলিল্লাহ এরকম করেই তখন রাজি হওয়ার পরে তখন পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হলো। এতে আমার আব্বুর সাথে আমার আব্বুকে কিন্তু আমার আম্মু পারিবারিকভাবে হচ্ছে ডিভোর্স করে, এবং ডিভোর্সের পরে দেন এবার ওই হালিম মোল্লাকে বিয়ে করে। তো হালিম মোল্লাকে বিয়ে করার পরে আমি তখন ওই হালিম মোল্লার বাড়িতেই থাকতাম। বাট হালিম মোল্লা একজন প্যারালাইসিসের রোগী ছিল, মানে ওই প্যারালাইসিস হয়েছে, সবসময় খাটে শুয়ে থাকতো। এই লোককে বাথরুমে নেওয়া থেকে শুরু করে, লোক মাদুরে খাওয়ি দেওয়া থেকে শুরু করে, গোসল করা থেকে শুরু করে, এই লোকের যত ধরনের কাজ আছে সমস্ত কাজগুলো আমার আম্মা করতো। এভাবে প্রায় 2 থেকে 3টা মাসের মতো আমার আম্মা এই হারিস মোল্লার বাড়িতে বউ পরিচয়ে কাজের মেয়ের মতো কাজ করে যাচ্ছিল। তা মানে এই হালিম মোল্লার বাড়িতে, তো হালিম মোল্লার ছেলে ছিল, ওনার প্রায় 6টা ছেলে ছিল, 6টা ছেলের বিয়ে হয়েছে, তাদের নায়নাত করেছে, তাদের ফ্যামিলি আছে। তো তারা কেউ কিন্তু ওই হালিম মোল্লাকে দেখতো না, হালিম মোল্লার খোঁজখবর নিত না, কাছেও আসতো না।
এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে একটা বিষয় খেয়াল করে দেখি, যেটা বলে মরার উপরে খাড়া। আমি দেখতে পাই যে হালিম মোল্লার বড় ছেলে হারিস মোল্লা, ও কিন্তু অনেক নামাজি টাইপের একটা লোক, মানে দাঁড়িয়ে আছে, অনেক গ্রামের অনেক সম্মানিত একজন ছেলে, অনেক সম্মানিত মানুষ। উনি মাঝে মাঝে ওনার বাবাকে দেখতে আসে, মানে হালিম মোল্লাকে দেখতে আসে, এবং হালিম মোল্লাকে দেখতে আসার ছলে উনি তখন বিভিন্ন ইঙ্গিতে আমার মায়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে এবং খুবই খারাপভাবে আমার মায়ের গায়ে হাত দেয়। তখন তো আমি মোটামুটি একটু বড়, কিন্তু এইসব কিছু বুঝি। তো আমার আম্মুর গায়ে হাত দেয়, এমন করে আম্মুকে আমার আম্মু উত হয়ে আছে, মানে আমার সৎ বাবাকে, মানে হালিম মোল্লাকে এটা পরিষ্কার করতেছে, ওই পিছন দিকে এসে আমার আম্মুকে ধাক্কা মারে, এটা করে ওইটা করে। তো জিনিসগুলো 1 দিন 2 দিন 3 দিন দেখার পরে একদিন আমার আম্মুকে বলি যে কী ব্যাপার, এরকম কেন? আম্মুকে বললাম। আম্মু তখন এই করে বোবার মতো যতটুকু বুঝে আর কি, মানে আমি কিন্তু আমার আম্মুর ভাষাটা আবার ভালো বুঝতে পারতাম। মানে আম্মু যখন করে বুঝাইতো, তা আম্মু বুঝাইতেছে যে আম্মু অসহায়, কিছু করার নাই, কী করবে, এখান থেকে গিয়েও বা কী করবে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি খুব খেয়াল করে দেখতাম যে হারিস মোল্লা পরিপূর্ণভাবে আমার মাকে যৌন নিপীড়না করতো, মানে যৌন অত্যাচার আমার মাকে করতো, এবং আমার মাও এগুলো সহ্য করতো, এবং প্রচুরভাবে আমার মায়ের উপরে খারাপভাবে টর্চার করতো, খারাপভাবে তাকাইতো। এবং আমার আম্মাকে মাঝে মাঝে এরকমও হইতো যে হালিম মোল্লার আমার আম্মা সেবা যত্ন করতেছে, ওই সময় হারিস মোল্লা এসে আমাকে বের করে দিত, আমাকে বলতো যে এই ফারুক তুমি বেরো, আমাকে বের করে দিত, বের করে দিয়ে উনি দরজা আটকায় দিত। আবার আমার আম্মা আমাকে বলতো যেগুলো কারো কাছে বলিস না, এমন করে ইশারা দিত, এইসব কথা কারো কাছে বলিস না, কারো কাছে বললে আমাদের মান সম্মান চলে যাবে। আমার আম্মা এরকম করে বলতো, খবরদার, ইশারা ইঙ্গিত আমাকে বুঝাইতো যে কাউকে বলবি না। তো আমি কাউকে বলতাম না, বাট আমি দেখতাম প্রতিটা রাতে আমার আম্মা আমাকে নিয়ে কান্না করতো, রাতের বেলা আমাকে নিয়ে শুইতো। একে তো আমার বাবা জেলে আছে, যে আমাকে জন্ম দিয়েছে, 12 বছরের জেলনার হয়েছে। আমার বড় ভাইটা কি বেঁচে আছে না মরে গেছে, খাচ্ছে না কি খাচ্ছে না, কোথায় আছে, তার তো কোনো খবর নাই। আমার আম্মা হালিম মোল্লাকে বিয়ে করেও তার ছেলের সাথে সংসার করা লাগতেছে, বউকে জড়িয়ে ধরে। আমার কোনো ভবিষ্যৎ নাই, আমাকে এখানে আমার আম্মা বিয়ে বসলো আমার ভবিষ্যতের কথা চিন্তা করে। বলল আমার মায়ের নামে জমি লিখে দিবে, জমিও লিখে দিল না। বললো আমাকে স্কুলে ভর্তি করাবে, পড়াশোনা করাবে, আমাকে স্কুলে ভর্তি করাচ্ছে না, পড়াশোনা করাচ্ছে না। কাজের মেয়ের মতো সকাল থেকে রাত পর্যন্ত আমার আম্মা হালিম মোল্লার সেবা যত্ন করতেছে, আর হারিস মোল্লা এসে আমার আম্মার অশ্লীলতাহানি করতেছে। এগুলো মনে হয়ে মা অলওয়েজ যে কান্নাকাটি করতো, সব সময় কান্নাকাটি করতো। আমি দেখতাম আমার মা কাঁদে, ভিতরটা তখন ফাইটে যাইতো। চেষ্টা করতাম মায়ের জন্য কিছু করার জন্য, মায়ের জন্য যদি কিছু একটা করতে পারি, মায়ের জন্য যদি কিছু একটা করতে পারি। কিন্তু আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারতেছিলাম। ছোটো মানুষ তো, চোখের সামনে সব নির্যাতন সহ্য করি। রাত 2টা 3টা বাজে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমায়। হালিম মোল্লার ছেলে হারিস মোল্লা এসে দরজা ধাক্কায়। আমার আম্মা দরজা খোলার পরে আমি অবাক হয়ে যাই। খাটে ওনার বাবা শুয়ে আছে, পাশের খাটে আমার মা শুইতো, যে খাটে আমার মা শুয়ে থেকে আমি শুইতাম। আমাকে গুটগুটে অন্ধকার রাতে বের করে দিত, যেতে বাইরে গিয়ে বয় তোর আমি ডাকতেছি। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমাকে ঘর থেকে বের করে দিত। আমি বাইরে যাইতাম, আমি বিশ্রী ধরনের শব্দ ঘর থেকে শুনতে পাইতাম, কিন্তু কাউকে বলার মতো ছিল না। আমার মা শুধু আমাকে বলতো কাউকে বলিস না, কাউকে বললে হারিস মোল্লা আমাদেরকে মেরে ফেলবে, ঘর থেকে বের করে দেবে, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কী খাবো। ইশারা ইঙ্গিতে মামাকে এগুলো বোঝাতো। এরকম করে আমার দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে মোটামুটি অনেকটাই বড় হই, অনেক বড় হই তা কিন্তু না, প্রায় 12-13 বছরের মতো বয়স হয়। এবং 12-13 বছরের মতো বয়স হওয়ার পরে আমার ভিতর তখন এক ধরনের মানে প্রতিকূলতা কাজ করতে শুরু করে, যে আমার মাকে এভাবে আমার মা বিয়ে বসলো বাপের কাছে, কিন্তু ছেলে আমার মাকে দর্শন করতেছে, আমার মায়ের ক্ষতি করতেছে, এইসব তো হতে পারে না। 11-12 বছর বয়সে আমি তখন আমার নানু বাড়ির এক লোকের সাথে ঢাকাতে চলে আসি। উনি হোটেলে চাকরি করতো। উনি আমাকে বলে তোরে নিয়ে যাবো, তুই খালি প্লেট ধুইবি আর গ্লাস পরিষ্কার করবি, পারবি? আমি বললাম পারবো। কত টাকা বেতন দিব? আমার বলে 1500 টাকা বেতন দিব। আমি ভালো, 1500 টাকা বেতন হলে তো অনেক ভালো। 1500 টাকা বেতন তো আমি পাবোই না। তা 1500 টাকা বেতন আমি তখন ভাই ঢাকাতে চলে আসি, আমার আম্মুকে না বলেই চলে আসি। ওই লোকটা আমাকে বলে তোর আম্মুকে বলার দরকার নেই, তুই আমার সাথে চল। তা আমি ওনার সাথে চলে যাই, এবং যাওয়ার পর আমার আম্মু নাকি আমাকে অনেক খোঁজাখুঁজি করে, আমি আর আসি না। ওইখানে গিয়ে টানা 2 থেকে 2.5 বছর মতো আমি চাকরি করি ওই হোটেলে, এবং হোটেলে চাকরি করতেছি 15 বছর পর্যন্ত। প্রায় 15 বছরের কাছাকাছি আমি ওখানে চাকরি করি। তা মোটামুটি অনেক বড় হই তখন। আমি মানে গ্লাস বয় থেকে আমি তখন টেবিলে চাকরি করি, খাবার লাগাই, মোটামুটি মাস শেষে ভালোই অ্যামাউন্ট হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে আমার মা তো এখানে আছে, প্রায় 2, 2.5, 3 বছর পরে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমার মায়ের দিকে তাকায় দেখি আমার মা ওই হারিস মোল্লার বাড়িতে নাই। আমার ওই হালিম মোল্লার বাড়িতে আমার মা নাই, আমার মা আমাদের বাড়িতে, মানে আমার নানু বাড়িতে।
তো খবর নিয়ে জানতে পারলাম এই যে হারিস মোল্লা এগুলো করতো, প্রতিনিয়ত আমার আম্মুর কাছে আসতো, হারিস মোল্লার বউ এগুলো খবর পায় এবং খবর পেয়ে আমার মাকে মেরে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বের করে দেয়। আমার মা পুনরায় আবারও টুকিটাকি মানুষের কাজ কাম করে, আবার ঈদে ছাদে ভিক্ষা করে, এসব করেই চলতেছিল। পরে আমি ভাবলাম আম্মুকে নিয়ে আমি চলে যাব। আমাকে পাওয়ার পর আমার আম্মা আমাকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে, প্রচুর কান্নাকাটি করে। তাই আমি বললাম আম্মা আমার সাথে চলো, আমি ঢাকাতে যাচ্ছি, ওইখানে আমি তোমার নিয়ে যাবো, আমার সাথে চলো। আমার যাইতে রাজি হয় না। আমি বলে যাবো না, তো নানা নানি রেখে দেখবে, ওরকম আমাকে ইশারা ইঙ্গিতে বুঝে আর কি, মুখের ইশারাতে। তাই আমি বললাম যে চলো। আমার তো আর কোনো কাকা টাকা মানে দাদা দাদি নানা নানি ছিল, তাদের কোনো সন্তানাদি ছিল না, যার জন্য তাদেরকে দেখার মতো কেউ নেই। আমি তখন বললাম যে তুমি আমার সাথে চলো, ঢাকাতে গিয়ে আমি মাঝে মাঝে নানিকে দেখতে আসবো, নানাকে দেখতে আসবো। এইভাবে বুঝে আমি তখন আমার আম্মাকে নিয়ে রাজধানী ঢাকাতে চলে আসি। রাজধানী ঢাকার ওই রং বেরঙের বাতি দেখে আমার ওই বাবা মা মুসকি মুসকি করে হাসে এবং আমি তখন এই প্রথম মনে হয় আমার জীবনে আমি মায়ের মুখে হাসি দেখতে পেলাম এবং মায়ের মনে আনন্দ দেখতে পেলাম। জন্মের পর থেকে ওই মুহূর্তটা পর্যন্ত আমি কোনোদিনও আমার মাকে হাসতে দেখি নাই, আমার মায়ের মুখে হাসি দেখি নাই। আমার মা সবসময় কান্নাকাটি করতো, সবসময় কান্নাকাটি করতো। এই প্রথম আমি আম্মুর মুখে হাসি দেখতে পাই, আম্মু আমার সাথে হাসে, আমার সাথে একটু ভালো করে কথাবার্তা বলে, আমারও ভীষণ ভালো লাগে। যাই হোক, এক পর্যায়ে এরকম হতে হতে আমি তখন মাকে ওইখানের একটা বস্তি বাসায় ভাড়া করি। আমি যে হোটেলে চাকরি করতাম, হোটেলের এরিয়া থেকে মোটামুটি একটু দূরে ওখানে একটা বস্তি বাসা ভাড়া করি এবং ওই বস্তি বাসায় আমি তখন মারে নিয়ে রাখি। তাই আমি হোটেলে চাকরি করতেছি, আম্মু এখানে থাকতেছে, এইভাবে আমাদের সময়গুলো ভালোই কাটতেছে। আম্মু মাঝে মাঝে রান্না বান্না করে আমারে খাওয়ায়, আবার মাঝে মাঝে আমি হোটেলে খাই, আবার খাওয়ার সময় হোটেল থেকে আবার এটা নিয়ে যাই। হোটেলের যিনি মালিক ছিল তিনি আবার আমাকে অনেক ভালোবাসতো, অনেক স্নেহ করতো, অনেক আদর করতো। এইভাবে প্রায় 3 থেকে 4 বছরের মতো আমিও হোটেলে চাকরি করি এবং 3-4 বছরে আমার মা আমার আন্ডারেই থাকে। মাঝে মাঝে নানু বাড়িতে যাই আসি। এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমার যেই বড় ভাইয়া ছিল, আমার বড় ভাইয়া নাকি মারা গেছে বিএসএফের গুলিতে। আমার বড় ভাইয়া মারা গেছে বর্ডারে, ইন্ডিয়া থেকে আসার পথে আমার বড় ভাইকে গুলি করছে, বড় ভাই মারা গেছে অনেক বছর আগে। তো বড় ভাইয়ের আর কোনো খোঁজখবর আমি পাই না, ওখানে মানে মারা গেছে, বড় ভাইকে ওখানে মাটি দেওয়া হয়েছে। আমার আব্বা তখন পর্যন্ত ও জেলে ছিল। তা আমি আম্মুকে নিয়ে এভাবেই পড়ে আসি ঢাকাতে। 17-18 বছর আমার তখন হয়। 17-18 বছরের মাঝামাঝি আমার মালিক তখন চিন্তা করলো একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলবে অনেক বড় করে। তখন আমার মালিকের অনেকগুলো হোটেল, মালিক আমাকে অনেক আদর করতো, মানে অন্য বাচ্চাদের থেকেও আমাকে বেশি আদর করতো, অনেক আদর করতো, আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। হোটেলের কোনো সমস্যা হলে আমাকে ডাকতো, আমি যেটা বলতাম, আমি যদি বলতাম যে মালিক এটা এভাবে করো, এভাবেই করতো। উনি আমাকে নিজের সন্তানের চেয়ে আরও বেশি আদর করতো। এক পর্যায়ে আমি তখন এই থেকে আসি, আমি ওনাকে সবসময় সব কিছুর আইডিয়া দিতাম। দেওয়ার পরে আমার 17-18 বছর বয়সে তিনি তখন সিদ্ধান্ত নিয়ে তিনি চাইনিজ রেস্টুরেন্ট করবে। মানে তার বউ তাকে বললো যে চাইনিজ রেস্টুরেন্টের ভিতরে লাভও বেশি, খরচও কম এবং ব্যবসাটা অনেক এলিট, অনেক ভদ্র এবং অনেক বড় লোকের এই ধরনের ব্যবসা করে, তুমি একটা চাইনিজ রেস্টুরেন্ট খোলো। তো মালিক তখন আমার সাথে আলোচনা করলো যে ফারুক তুই কী বলিস? আমি তখন বললাম আমি তো বাংলা হোটেলে চাকরি করি, চাইনিজ সম্বন্ধে তো আমার কোনো অভিজ্ঞতা নাই, মানে চাইনিজে কীভাবে কাজ করতে হয়, কীভাবে উন্নতি করতে হয়, এটা তো আসলে আমার কোনো অভিজ্ঞতা নাই এবং আমি এই সম্বন্ধে বুঝিও না। মালিক তখন আমার বললো তুই একটা কাজ কর, তোরে আমি একটা জায়গায় পাঠাই, তুই ওইখানে গিয়া কয়টা দিন চাইনিজ হোটেলে চাকরি কর। চাইনিজ হোটেলে চাকরি করলে ওদের লাভ লস বা কীভাবে বিক্রি করে, কীভাবে কী করে ব্যবসাগুলো তুই একটু বুঝতে পারবি। পরে মালিক আমাকে একটা চাইনিজ রেস্টুরেন্টে চাকরি দিল, মানে চাকরি দিল বলতে ওনার একটা বন্ধু রেস্টুরেন্টে আমাকে ঢুকাইলো। তো আমি তখন ওইখানে কাজ করতেছি, বাট ওইখানে কাজ করার অবস্থায় দেখলাম একটা থাই সোপ, যেটা সেই সময় প্রায় 250 টাকার মতো বিক্রি করা হতো। তো 250 টাকার ওই থাই সোপে প্রায় 50 টাকার জিনিসও কিন্তু লাগতো না, 50 টাকার জিনিসও 250 টাকার থাই সোপে বিক্রি হতো না। তো প্রায় 200 টাকার উপরে লাভ, মানে যেটা আমার কাছে মনে হলো। এবং দেখলাম যে বাংলা ফুডে যে পরিমাণের লাভ, বাংলা ফুডের চেয়েও চাইনিজ ফুডগুলোতে আরও বেশি লাভ, অত্যাধিক লাভ চাইনিজ ফুডগুলোতে। তা এত পরিমাণে লাভ, আমি তখন চিন্তা করলাম তাহলে তো চাইনিজ যে ভালো বাংলার চেয়েও। পরে আমি আমার মালিককে বুঝালাম যে দেখ একটা থাই সোপ, একটা কর্ন সোপ বা অন্য আইটেমগুলো দিয়ে বুঝাইলাম যে এভাবে চাইনিজ ফুডগুলোতে লাভের পরিমাণ অনেক বেশি। বাংলা হোটেলে সারাদিন বিক্রি করে তোর যে পরিমাণে লাভ হবে, তা চাইনিজ রেস্টুরেন্টে 1-2 ঘন্টা বিক্রি করলেই তার চেয়েও ভালো লাভ হয়, তাহলে চাইনিজ রেস্টুরেন্ট খোল, এটা বললাম। এবং মালিকও আমাকে এটাই চাচ্ছিল। পরে একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলে আমাকে ওটার ম্যানেজারের দায়িত্ব দিল। তা এবং অনেক বড় করেই খুললো, রাজধানী ঢাকাতে নাম করে একটা এরিয়াতে খুললো, দেখার মতো একটা চাইনিজ রেস্টুরেন্ট খুললো এবং তিনি এটাতে আমাকেও এটাতে জয়েন দিল, আমি ওটাতে চাকরি করতেছি, এরকম করতেছি। তাই চাইনিজ রেস্টুরেন্টে যখন মোটামুটি অনেক বড় হয়, আমি প্রায় ওই রেস্টুরেন্টে 2 থেকে 3 বছরের মতো চাকরি করি। আমার বয়স তখন প্রায় 21 থেকে 22-এর কাছাকাছি। তা ওই রেস্টুরেন্টে চাকরি করতেছি, অ্যামাউন্টও ভালো, বেতনও ভালো দিচ্ছে, সব কিছুই ভালো দিচ্ছে। বাট ওই রেস্টুরেন্টটা প্রচুর পরিমাণের পপুলার হয়ে যায়, অনেক পপুলার হয়ে যায়। কিন্তু ভাই যখন রেস্টুরেন্টটা অনেক পপুলার হয়ে যায়
একটা বিষয় আমি তখন খেয়াল করে দেখি যে আমার মালিক তার শালাকে, তার ছোট ভাইকে, তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে রেস্টুরেন্টে ঢুকাইতে শুরু করে এবং রেস্টুরেন্টের বড় বড় পয়েন্টগুলোতে আমাকে তখন ম্যানেজার থেকে বাদ দিয়ে আমাকে কোন হল সুপারভাইজার বানাই দিল। ম্যানেজারে উনি ওনার শালাকে বসাই দিল, ওনার শালা তখন ম্যানেজারি করে, আমি তখন হল সুপারভাইজার। এবং হল সুপারভাইজার থেকে উনি তখন আমাকে কী করলো, ডিরেক্টলি আমাকে ওয়েটারে নামাই দিল। আমি তখন ওয়েটারই করতেছি। যেই মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, যে হোটেলের আমি একজন মানে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম, আমি একজন ম্যানেজার ছিলাম, সেই জায়গা থেকে আমাকে একজন হোটেল বয় বানায় দিল। তাও করতেছি মালিকের প্রতি ভালোবাসা দেখি, যে মালিক আমাকে ভালোবাসে বা উনি আমাকে যেখানে বসে আমি সেখানেই করবো। কারণ আজকে অনেকগুলো বছর ওনার সাথে আছি, আজকে প্রায় 10, 12, 14 বছরের মতো ওনার সাথে আছি, তাও এখানে কাজ করতেছি। বাট সময় যত সামনের দিকে যাচ্ছে আমি খুব খেয়াল করে দেখতেছি আমার মালিক আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমার উপর রেগে যাচ্ছে এবং আমাকে উনি কেমন যিনি একটু ভিন্ন নজরে দেখতেছে। ভালো কোনো নজরে আমার দিকে তাকায় না এবং কেমন করে আমার দিকে একটু অন্য নজরে তাকায়, খারাপ নজরে তাকায় এবং কেমন যেন উনি আমাকে প্রচুর সন্দেহ করে। এবং এক পর্যায়ে তিনি আমাকে একদিন ডাইরেক্টলি বলে যে, ফারুক, তুমি আমার হোটেলে অনেক বছর ধরে আছো, তা সেটা ভালো, কিন্তু তুমি যদি কোনো দিন চুরিতে ধরা খাও, আমি যদি কখনো দেখতে পাই তুমি চুরি করছো বা চুরিতে ধরা খাইছো, তাহলে কিন্তু ফারুক তোমার খবর আছে। যে মালিকের কাছে 12-14 বছরের মতো চাকরি করলাম, সে মালিক যখন হঠাৎ করে আমাকে এটা বললো যে তোর চুরিতে যদি ধরতে পারি তাহলে কিন্তু তোর খবর আছে, তখনই আমার কাছে মনে হয়েছে যে আমার আমার এই মালিকের আন্ডারে আর চাকরি করা সম্ভব না। তখন আমি চিন্তা করলাম যে এখানে আর চাকরি করবো না, চাকরি ছেড়ে দেবো। ওই সময় আমার কাছেও মোটামুটি কিছু ক্যাশ আছে, প্রায় 1-1.5 লাখ টাকার মতো আমার কাছেও ক্যাশ আছে। অনেক বছর ধরে চাকরি করি তো, জমানো অনেক কিছু টাকা আছে। তো চিন্তা করতেছি কী করা, যেরকম করে যেহেতু অনেক বছর ধরে হোটেল লাইনে চাকরি করি, বিভিন্ন ভাইদের সাথে পরিচয় আছে যারা রাজধানী ঢাকার ভালো ভালো হোটেলগুলোতে চাকরি করে, ওদের সাথে খুব ভালো পরিচয় আছে। তা ওদের সাথে কথাবার্তা বলি যে ভাই এরকম করে কোনো চাকরি বাকরির ব্যবস্থা আছে কি না, আমি তো আমার মালিকের আন্ডারে কাজ করতে পারি না, অনেক ঝামেলা হয়, ভালো কোনো চাকরির ব্যবস্থা আছে কি না, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। এরকম করে কয়েকজনকে বলার পরে একদিন হঠাৎ করে এক ছেলে আমাকে কল দিয়ে বলতেছে, ভাই মালয়েশিয়াতে একটা হোটেলের জন্য বাংলাদেশি হোটেল বয় নিতে আছে, এখন আপনি কি ইন্টারভিউ দিবেন? ইন্টারভিউ দিয়ে দেখতে পারেন, ইন্টারভিউতে যদি টিকে যান তাহলে আপনাকে নিয়ে যাবে, টাকা খুব কম লাগবে, খালি টিকিটের টাকা লাগে। তাই আমি বললাম যেটা কোন জায়গায়, তো আমাকে একটা ঠিকানা দিল। তো আমি ওই ঠিকানা অনুসারে গেলাম, যাওয়ার পর দেখলাম অনেক মানুষ এখানে, অনেকে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ওইখানে আমি কিন্তু আবার ইংলিশ জানতাম, মানে ওই চাইনিজ রেস্টুরেন্টে কাজ করার সুবাদে অনেক ফরেনিয়ার আসতো, তো ফরেনিয়ার গেস্ট আসতো, তো ফরেনিয়ারদের সাথে ইংলিশে কথা বলতে বলতে মোটামুটি ইংলিশটা ভালোই পারি। তো ওইখানে যাওয়ার পরে এই থেকে আপনার মালয়েশিয়া থেকে ডেলিগেটার আসছে, ডেলিগেটার আমাকে ডাকার পরে উনি আমাকে সার্ভিস দেখলো, আমাকে বলে যে আমাদেরকে ফুড সার্ভ করো। তা ফুড সার্ভ করলাম, বললো আমাদেরকে সার্ভ করে দিলাম। তারপরে কথা বললো, খাবারের কোয়ান্টিটি জিজ্ঞেস করলো, প্রাইস জিজ্ঞেস করলো, আমি ইংলিশে রিপ্লাই করলাম। উনি আমাকে বললো ইয়েস ইউ আর গুড, এরকম করে আমাকে খুব ভালোভাবে বাহবা দিল এবং দেওয়ার পরে উনি আমাকে বলে যে তোকে আমরা নিয়ে যাবো, তোর পাসপোর্ট আছে? আমি বললাম পাসপোর্ট নেই। তখন হাসে উঠলো যে তোর পাসপোর্ট নেই, সবাই তো পাসপোর্ট নিয়ে ইন্টারভিউ দিতে আসছে, তুই পাসপোর্ট ছাড়াই আসছিস? আমার তো পাসপোর্ট নেই। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তোরা এই প্রথম ওরা আমাকে পাসপোর্ট এবং টিকিটের জন্য টাকা দিল, যে পাসপোর্ট করবি, করার পরে এখানে জমা দিবি, তোর ভিসা লাগবে, দেন আমরা তোকে টিকিটের টাকাও দিয়ে গেলাম। টিকিটের টাকাও দিয়ে গেছে। তা আমাকে পাসপোর্ট করলাম খুব ইমিডিয়েটলি, 2 থেকে 3 দিনের মধ্যে পাসপোর্ট করলাম। পাসপোর্ট করার পরে তখন পাসপোর্ট জমা দেওয়ার কিছুদিনের মধ্যে আমার ভিসা লেগে গেল এবং ওই ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা আমাকে টিকিট কেটে দিল। আমার একটা টাকাও লাগে নাই, মানে আমার টোটালি কোনো টাকা লাগে নাই, সম্পূর্ণ টাকা ওদেরই। এবং ওদের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আমি তখন মালয়েশিয়াতে চলে যাই এবং মালয়েশিয়াতে যাওয়ার পরে আমি একটা অনেক ভালো চাকরি পাই, যে চাকরি আমি প্রত্যাশা করেছিলাম, যেটা আমার আশা ছিল বাংলাদেশ থেকে হয়তো এরকমই একটা চাকরি হবে, বাট যেমনটা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পাই। চাকরিটা অনেক ভালো এবং এমন চাকরি পেয়ে আমি নিজেও অনেক আনন্দিত। তো অলওয়েজ আম্মুর সাথে কথাবার্তা বলি, আম্মুর সাথে কথা বলতে বলছি আম্মু উ করে যতটুকু পারে। আর এখানে আমি আরেকটা কাজ করেছি, আমার আম্মুর জন্য একটা কাজের মেয়ে রেখে গেছি, মেয়েটার নাম ছিল আসমা আক্তার, একটা কাজের মেয়ে রেখে গেছি। তা ওই মেয়েটা আম্মুর দেখাশোনা করতো, আম্মুর খোঁজ খবর নিত সবসময়। আমি ওই মেয়ের সাথে কথাবার্তা বলতাম যে আম্মু কেমন আছে, আম্মু কী করে। মেয়ে বলে হ্যাঁ আম্মু ভালো আছে, আম্মু অনেক সুস্থ আছে, আমি দেখাশোনা করতেছি। তারপর অনেক ভালো লাগে। আমি প্রায় একটানা 2 থেকে আড়াই বছর মতো আমি মালয়েশিয়াতে ছিলাম। তা 2-2.5 বছর পরে আমি তখন বাংলাদেশে আসলাম। আসার পরে আমার আম্মু বাংলাদেশে আসার পরে আমার আম্মু আমাকে ধরছে, মানে আম্মু ইশারা ইঙ্গিতে যতটুকু আমাকে সামনাসামনি বলে আমি কিন্তু আমার আম্মুর ভাষা বুঝতে পারি। তো আম্মু আমাকে ইশারাতে বলতেছে আমাকে বিয়ে করাবে। তাই আমি বললাম যে বিয়ে করবো, কাকে বিয়ে করাবো, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই, আমার বিয়ে কে করাবে। ওই সময় আমার নানা নানি তারাও কিন্তু মারা গেছে। তারপরে আমার আম্মু বলতেছে যে নানার বাড়িতে ঘর উঠাবে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার নানা কিন্তু তার যে জায়গাটা ছিল ওই জায়গাটা একটা মসজিদের নামে দান করে গেছে। আমার নানা অনেক আগে যেহেতু ওনার সন্তানাদি নাই, অনেক আগে মসজিদের নামে দান করছে। তো এখন ওই দানের জায়গার ভিতরে আমার আম্মু বলতেছে ওইখানে গিয়ে ঘর উঠানোর জন্য, বিয়ে করার জন্য।
পরে আমি বললাম যে না, ওইখানে আমি ঘর উঠাবো কেন, এটা তো মসজিদের দানের জায়গা, আমার নানা দান করে গেছে। আমার আম্মু আমাকে বুঝাইতেছে যে না, তারা ফিরিয়ে দিবে, আমি তাদেরকে বললে তারা জায়গায় ফিরিয়ে দিবে, আমি যেন ওইখানে ঘর বানাই। তাই আমি বললাম যে না, এখন তো আল্লাহ দিলে আমার টাকা পয়সা আছে, টাকা পয়সার অভাব নাই, তাহলে আমি ওই জায়গায় ঘর বানাবো কেন। পরে আমি তখন করলাম কি, অন্য একটা জায়গা দেখলাম, মানে ঘর বানানোর জন্য, বাড়ি মানে জায়গা কেনার জন্য। আশেপাশে অনেক ঘোরাঘুরি করার পর একটা জায়গা পাইলাম, জায়গাটা অনেক ভালো এবং ওইটা ঢাকার কাছাকাছি একটা জায়গা, ওইখানে আমি বাড়ি বানাবো। তা ওই জায়গাটা আমি কিনলাম, নগদ টাকা দিয়েই কিনলাম। আমার কাছে মোটামুটি ওই সময় অনেক টাকা ছিল, কারণ আমি যখন ওই যে রেস্টুরেন্টে চাকরি করতে গেছি, এটা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, আমি এমনও মাস ছিল আপনার 7 লাখ 8 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারতাম। ওই রেস্টুরেন্টে বার ছিল এবং রেস্টুরেন্ট ছিল, অনেকগুলো পয়েন্ট ছিল টাকা ইনকাম করার, মানে একটা যেটা বলে টাকা ইনকাম করে একটা মানে সেই রকম একটা জায়গা যেখান থেকে চোখ বন্ধ করে টাকার পাহাড় বানানো যায়। তাই আমি ওইখানে আমি অনেক ভালো মানে টাকা পয়সা ইনকাম করতাম। সব গেস্টগুলো ছিল আমেরিকার, কানাডার, বেশিরভাগ এরাই ছিল, সুইডেন গেস্ট ছিল। তো ওই প্রচুর টাকা ইনকাম করতাম। তো যাই হোক, অনেক টাকার মালিক আমি হয়ে যাই এবং সেখানে আমি তখন নগদ টাকার উপরে জায়গাটা কিনি। বাট এই জায়গাটা আমি আমার নামে কিনি না, আমার আম্মুর নামে কিনি। আমার আম্মুর নামে কিনি এই মর্মে যে আমার আম্মু তো কিছুই পাইলো না, আমার বাবাকে বিয়ে করে আমার আব্বুর কাছে কোনো কিছুর মালিক হলো না। আমার নানা ভাইও মারা যাওয়ার সময় নানা ভাইও তার সম্পত্তি মসজিদের নামে দান করে গেল। মানে আমার আম্মুকে একরকম খুশি করার জন্য আমি জায়গাটা আম্মুর নামে কিনি এবং কেনার পরে আমার বউকে বলি যে এখানে বাড়ি উঠাব, মানে বউ বলতে ওই আমাদের বাসায় যে কাজের মেয়েটা ছিল আসমা, ওরে আমি বলি যে এখানে বাড়ি উঠাবে, এমনি এমনি ঘটনা। তো আসমা তখন আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, ভাই আমি চলে আসবো, ছুটি আমার শেষ, প্রায় 15 দিনের মতো আছে। ওই সময় আমার আম্মা হঠাৎ করে আমার হাত ধরে চাপ দিয়ে আমাকে বলতেছে আমি যেন আসমাকে বিয়ে করি, মানে আসমাকে দেখায় বলতেছে এরকম করে বোবার মতো বুঝে যে নাকের মধ্যে আসমাকে বিয়ে করার জন্য। আর আমি বললাম যে এটা কী ধরনের কথা। আমার আম্মু তখন কান্না করে দেয়, আমাকে কান্না করে দিয়ে বলে যে এই মেয়েটা আমার অনেক সেবা যত্ন করতেছে, আমার অনেক খোঁজ খবর নিতেছে, আমার সাথে অনেক বছর ধরে আছে এবং ওকে তুই বিয়ে কর, ওকে তুই বিয়ে কর। ওর বাপ মা কেউ নেই, ওর মামার বাড়িতে থাকে, মামার বাড়িতে থাকা অবস্থায় তুই তারা নিয়ে আসছিস, আমার তো নিজের কোনো মেয়ে নাই, এটা আমার মেয়ে, তুই ওর বিয়ে কর। মানে এমনভাবে আম্মু আমাকে ধরছে যে আমি এখান থেকে ছুটবো, কোনো উপায় নেই। তাই আমি মানে চিন্তা করলাম যে আসলে আমার মা তো জীবনে কোনো কিছুই পায় নাই, না বাবার ভালোবাসা পাইছে, না কোনো কিছু পাইছে, তা সারাটা জীবনে তো কষ্ট পাইলো। এখন এই মেয়েটা যদি আমার আম্মুর একটু সেবা যত্ন করেছে, আমার আম্মুর মনে আশ্রয় নিয়েছে, তাহলে মেয়েটা তো অবশ্যই ভালো হবে। অবশ্যই আমার আম্মুর সাথে যেহেতু এতটা দিন ধরে মিশে আছে, আম্মু তো ভালোই বুঝে, তাহলে মনে হয় মেয়েটা ভালো, মানে আমার দৃষ্টিতে মনে হলো আর কি যে মেয়েটা ভালো। এবং এই চিন্তা ভাবনা করে আমি তখন আম্মুরে বললাম যে ঠিক আছে, যদি তুমি এরকমই করতেছো আমি চলে আসবো, আমার হাতে সময় নেই। এরপর আম্মু খুব ছোট আকারের ভিতরে ওইখানে তো ভাড়াটিয়া অনেকেই আছে, অনেক ভাড়াটিয়ারা আছে, জমিদার আছে, মানে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালাকে নিয়ে ভাড়াটিয়াদেরকে নিয়ে আমার আম্মা একটা ছোটোখাটো অনুষ্ঠান করে আমাকে ওই আসমা আক্তারকে আমাকে মা বিয়ে করায়। এবং বাড়িওয়ালা আমাকে বললো যে আসমা মেয়েটা অনেক ভালো, তোমার আম্মার আসমা যদি না থাকতো তোমার আম্মাকে পাইতা না, সে তোমার আম্মার অনেক সেবা যত্ন করছে, কখনো কাজের মেয়ে যে এতটা ভালো হয় এটা আসমাকে না দেখলে আমরা বিশ্বাস করতাম না। আসমা নিতান্ত একজন ভালো মনের মানুষ, তুমি তাকে বিয়ে করো এবং বিয়ে করলে অনেক ভালো পাবা, ভালো থাকবা। তো আম্মুর কথা মতো আসমা কিন্তু দেখতে অতটা সুন্দর ছিল না। তো যাই হোক, আমার আম্মু যেহেতু পছন্দ করছে, আম্মুর পছন্দ মোতাবেক আমি তখন আসমাকে বিয়ে করে ফেলি এবং বিয়ে করে আমি মনে হয় 5-6 দিনের মতো থাকতে পারি। এরপর আমি তখন বিদেশে আবার চলে আসি, মালয়েশিয়াতে আবার ব্যাক করি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এবার মালয়েশিয়াতে ব্যাক করার পরে আমার আগের যে জায়গাটা ছিল, মানে আগের যে পজিশনটা ছিল টাকা পয়সা ইনকাম করার, ওই পজিশনটা তখন নষ্ট হয়ে যায়। আমি আর আগের মতো করে টাকা পয়সা ইনকাম করতে পারি না। মোটামুটি মানে ওইখানেও অনেক দালাল বসে যায়, বাংলাদেশি মানুষ তো, আমি চলে আসার পর আমার জায়গাটা দখল করে নেয়, তাই ওরকম আর সুযোগ সুবিধা থাকে না। বাট তারপরও মোটামুটি ভালোই আছি। তো ওই দিক দিয়ে আমি তখন আসমার সাথে যোগাযোগ করি, আসমা কী অবস্থা, আম্মুর কী অবস্থা, তোমার কী অবস্থা। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ও বলে। তাই আমি ওর জন্য টাকা পয়সা পাঠাই, প্রতি মাসেই টাকা দিই, আম্মুকে দেখো, আম্মুর খোঁজ খবর নিও, আম্মু কেমন আছে, আম্মুর দিকে খোঁজ খবর ওরা সবসময় টাকা পয়সা পাঠায়। এরকম করতে করতে এই জায়গাটা মানে আমি যে লোকের কাছ থেকে জায়গাটা কিনি, ওই জায়গাটার মধ্যে একটা ভেজাল লেগে যায়। মানে ওই লোকের জায়গাটা আরেকজনের কাছ থেকে কিনে এবং সেই লোককে নাকি জোরপূর্বক জায়গাটা কিনা হয়। মানে মোটামুটি যার কাছ থেকে আমি জায়গাটা কিনি ওইখানে বাড়ি অর্ধেক পর্যন্ত বানানো শেষ, বাট সেখানে একটা ঝামেলা লেগে যায় এবং বড় ধরনের ঝামেলা লেগে যায়। পুলিশ এসে আমার কাজ বন্ধ করে দেয়, আমাকে বাড়ির কাজ করতে দেয় না। এদিক দিয়ে আসমাও খুব ঝামেলায় পড়ে যায়, আম্মু তো খুব ঝামেলা। এখন আমি বিপাকে পড়ে গেলাম। আমি যখন মালয়েশিয়া থেকে দৌড়ে আসলাম, আসার পরে ওই এলাকার যিনি কমিশনার আছে ওই কমিশনারের সাথে বসলাম এবং কমিশনার বলতেছে আপনার জায়গাটা যার কাছ থেকে কিনছেন সে তো একটা জাল দলিল করছে, সুতরাং আপনার দলিলও জাল। এটা কিন্তু একদম রাজধানী ঢাকায় ঘেঁষে একটা জায়গা। আমি তখন বললাম যে না রে ভাই, আমি তো দলিল করছি, আইনত সরকারিভাবে আমার দলিল হয়েছে। উনি বললো যে না, মানে তারা একটা ঝামেলা ক্রিয়েট করতে চাচ্ছে আর কি। এবং সর্বোপরি আমি ওই এলাকাতে কয়েকদিন থাকার পর যেটা বলছি যে এখানে বাড়ি বানাইলেও আমি থাকতে পারবো না।
এলাকার সন্ত্রাসীর কারণে আমার এখানে থাকা সম্ভব হবে না। পরে আমি ওই বাড়ির যিনি ছিল ওরে বললাম যে যাক আমি যেই কাজটা করছি আমার কাজের টাকা দেওয়া লাগবে না, বাট আমি যেটা দিয়ে জায়গাটা কিনছি আমাকে সেই টাকাটা দিয়ে দিলে হবে। পরে সেখানকার জনপ্রতিনিধির কাছ থেকে আমি শুধুমাত্র যে টাকা দিয়ে জায়গাটা কিনেছি ওই টাকাটা নিয়ে চলে আসি। যদিও আমি 7-8 লাখ টাকার মতো আরও কাজ করাইছি, মাটি ফেলছি, চারপাশে ওয়াল উঠাইছি, আবার আমার বাড়ির ভিটা করছি, অনেক কাজ করছি। এগুলো ধরলাম না, কারণ এগুলো না ধরে আমি আমার নগদ টাকাটা নিয়ে কোনো রকম এখান থেকে চলে আসলাম। পরে ভাবলাম কি করা যায়, হঠাৎ করে মনে হলো যে শহরেই থাকবো না। শহরটাই কেমন আমার কাছে একটু বিষাক্ত মনে হলো, যে ঢাকা শহরেই থাকবো না, এরকম প্রতারণা, বেইমানি, বাটপাড়ি, মানুষের সাথে এরকম বাটপাড়ি করতে পারে, আমি শহরেই থাকবো না, শহর থেকে চলে যাব। আমার বউকে বললাম, আসমাও তখন এক কথা রাজি হয়ে গেল। আমি তখন একেবারে গাজীপুরের শেষে, সম্পূর্ণ গ্রামীণ একটা এরিয়া, একদম গ্রামীণ একটা এরিয়া, ওই এরিয়ার ভিতরে আমি তখন নতুন করে আবারও জায়গা কিনি। এবং ওটা আগে একটা কারখানা ছিল, অনেক বড় একটা কারখানা ছিল, ওই কারখানাটা বন্ধ হয়ে যায়, মাটিটা অনেক ভরাট করা আছে, জায়গাটাও ভালো। আমি তখন সেই জায়গাটা কিনি, এবং সেই জায়গাটা কেনার পরে আসমাকে তখন বলি যে আমরা ওখানে বাড়ি বানাবো। আসমাও বললো ঠিক আছে ওইখানে বাড়ি বানাও। দেন তখন আমি ওইখানে বাড়ি বানানোর পরিকল্পনা করি, এবং আলহামদুলিল্লাহ আসমাকে কাজটা সব কিছু ধরাই দিয়ে আমি তখন আবার পুনরায় মালয়েশিয়াতে ব্যাক করি। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, সেটা হচ্ছে আসমা কিন্তু যথেষ্ট পরিমাণের ইন্টেলিজেন্ট ছিল, অনেক চালাক ছিল, অনেক কিছু আগ থেকেই বুঝতে পারতো। ছোটোবেলা থেকেই তো ঢাকা শহরে আছে, ওর মেধা, জ্ঞান, শক্তি এগুলো অনেক ভালো ছিল। অনেক জিনিস ও আন্দাজ করে বলে ফেলতে পারতো যে এটি এরকম হবে, ওইটা ওরকম হবে, মানে যেটা বলে যে তার রানিং বুদ্ধিটা অনেক ভালো ছিল। তো ওর ওই বুদ্ধিমত্তার কারণেই কিন্তু অনেক জায়গা থেকে বেঁচেও আসছি। পরে ওই জায়গাটা কিনলাম, কেনার পরে ওইখানে ওকে বসাই দিয়ে আমি তখন চলে আসলাম। ও আর আমার মা মিলে, দুজনে মিলে ওইখানে তখন বিস্তি ঘরের কাজটা করলো। এবং ঘরের কাজটা করার পর আম্মু যতটুকু বুঝলাম আর কি, যে আসমা এতটাই ভালো, সবসময় আমার আম্মুকে টেক কেয়ার করে, আম্মুকে যত্ন করে, এবং সারাক্ষণে আম্মুর সাথে থাকে। এরকম করতে করতে আমি আরও 1-2 বছরের মতো মালয়েশিয়াতে ছিলাম। তাও কিছু টাকা হইলো, পরে টাকা পাঠাইলাম বাংলাদেশে, এবং পাঠিয়ে আমি এই আসমারে বললাম যে আসমা জায়গা কিন্তু আমার আম্মুর নামে কিনবা, যত যাই হোক আমার আম্মুকে আমি বিশ্বাস করে আম্মুর নামে কিনবা। পরে আমি আরও 5 ঘন্টা জায়গা, ওই জায়গাটা আমি তখন আমার আম্মুর নামেই কিনছি। ওইখানে ওই জায়গাটার দামও ছিল প্রায় আপনার 40-45 লাখ টাকার মতো। ওই জায়গাটা 1.5 কোটি টাকার মতো ছিল, রেজিস্ট্রেশন সব কিছু মিলে আমি ওই জায়গাটাও কিনলাম। এরকম করে প্রায় আমার অনেক জায়গা সম্পত্তি কিনা হয়েছে, তা আমি এর মাঝে ছুটিতে আবার বাড়িতে আসছি। বাড়িতে আসার পর জায়গা সম্পত্তিগুলো দেখছি, আম্মুর নামে সব কিছু আছে, কোনো সমস্যা নেই, সব কিছু দেখাশোনা করলাম। দেখে আমি প্রায় 3 মাসের মতো বাংলাদেশে ছিলাম, এবং এই 3 মাসে আমি আসমাকে নিয়ে অনেক ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোতে ট্যুর করেছি। এবং একটা পর্যায়ে আসমা তখন বাচ্চা কনসেপ্ট করে, এবং বেবি কনসেপ্ট করার পরে আমি তখন আবার পুনরায় মালয়েশিয়াতে ব্যাক করে আসি। তো বাচ্চাটা যখন কনসেপ্ট হয় আমি তখন অনেক খুশি হই, এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার একটা পুত্র সন্তান হয়। মালয়েশিয়াতে থাকা অবস্থায় পুত্র সন্তান হয়, এবং পুত্র সন্তানটা যখন আমার হয়ে যায় তখন কিন্তু আসমার প্রতি আমার বিশ্বাস ঢুকে যায়। আগেও আমি বিশ্বাস করতাম, বাট আমার ছেলেটা হওয়ার পর আমি ওর খুব বিশ্বাস করি, খুব জানি। এরকম করতে করতে হঠাৎ করে আমার আম্মুর জানি কী হয়, আমার আম্মু আমার সাথে খুব বেশি একটা কথা বলে না, ফোন দিলে আমাকে ইগনোর করে, আমার সাথে অবহেলা করে কথা বলে। আম্মুর ভিতরে এক ধরনের একটা পরিবর্তন কাজ করতেছে। এখন এই পরিবর্তনটা কেন কাজ করতেছে এটা তো ভাই আমি বুঝতে পারি না। আমার সাথে কথা বলে না, একা একা থাকে। তার কয়েকদিন পরে আসমার সাথে ওই সময় কিন্তু আমার একদম মধুর কথা হচ্ছে, আমার বউ, এবং আমি ওকে তখন আমার অন্তঃস্থলে জায়গা দিয়ে ও যেটাই বলে আমি অন্ধের মতো ওর কথা বিশ্বাস করি। এবং আমি এটাই শিওর যে আসমা কখন আমাকে ধোকা দিতে পারে না, ও যেটাই বলবে যেটা চন্দ্র সূর্যের মতোই সত্য হবে। এরকম করতে করতে কিছুদিন পরে আসমা আমাকে বলতেছে যে তোমাকে কি বলবো, আসলে বলার মতো তো কোনো ভাষা নেই, এবং তুমিও এটাকে খারাপভাবে নিবা। তো আমাদের বিল্ডিংয়ের কাজ করা অবস্থায় মেহেদি নামের একটা ছেলে নাকি ঢাকা থেকে আসে কাজ করার জন্য আমাদের বিল্ডিংয়ে। তো কাজ করার জন্য আসলে পরে ওই মেহেদির সাথে নাকি আমার আম্মুর কেমনে একটা সম্পর্ক হয়ে যায়। মেহেদিও ছেলেটা, আমার আম্মা ওই ছেলেটাকে অনেক টাকা পয়সা দেয়, এবং টাকা পয়সা দেওয়ার সূত্র ধরে আম্মুর সাথে ওই ছেলের একটা খারাপ সম্পর্ক আছে। এটা আমার বউ আমাকে বলতেছে। আমি তখন বললাম যে আসমা এটা তুমি কী বলো, আমার আম্মার এত বয়স হয়েছে, এত বয়স্ক একজন মহিলা। ও আমাকে বলে দেখো আমি কথাগুলো অনেক দিন ধরে দেখে আসছিলাম, কিন্তু তোমাকে বলার সাহস পাই না, কারণ বলবো কেমন করে, তোমার মা তো আমারই মা, তোমার মা আগে আমার সাথে ঘুমাইতো, বাট ওই ছেলে যেদিন আসে ওই দিন আমার সাথে ঘুমায় না। আমাকে বলে বৌমা তুমি আলাদা ঘুমাও, আমাকে আলাদা ঘুমাইতে দেয় কেন বলো। এবং ওই ছেলেকে উনি নিয়ে আসে, আর ওই ছেলেও এরকম যে বোবার মতো ওই ছেলের সাথে মোবাইলে কথা বলে, ওই ছেলে তোমার আম্মুর সব কথা বুঝে, বোবার মতো কীভাবে বুঝায় কথা বলে, ওই ছেলে তোমার আম্মুর সব কথা শোনে। এরকম করতে করতে আমার ভিতরে তখন তারপর আমার আম্মুর কথা আমার ভালো আমি তারপর আম্মুকে সন্দেহ করি নি, যাই হোক আসমা যেটা বলছে। তার কিছুদিন পরে হঠাৎ করে আমার একটা জমি আমার আম্মু বিক্রি করে ফেলে, অনেক টাকা, প্রায় অনেকগুলো টাকা জমিটা বিক্রি করে। এবং এই জমিটা বিক্রি করার পরে আসমা আমাকে বলে দেখো তোমার আম্মু কিন্তু জায়গাটা বিক্রি করছে। তা আম্মুর কথা তো আমি আসলে ফোনে তেমন কিছুই বুঝি না। তা আম্মু জায়গাটা কেন বিক্রি করলো,
তখন আমার নিজের মাঝে অনেক রাগ লাগে যে কী কারণে আম্মু জায়গাটা বিক্রি করলো। আম্মু এভাবে জায়গা বিক্রি করার তো কোনো মানে হয় না, কেন জায়গাটা বিক্রি করলো। তা আমি তখন আম্মুর সাথে আসলে ফোনে কথা বলে তো কোনো কিছুই বুঝি না, আম্মুর তো ফোনে কথা বলে কোনো কিছুই বোঝা যায় না, যতটুকু সামনাসামনি বুঝতে পারি। পরে খুবই রাগ হয়েছে, রাগ হওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি দেশে যাব। আমার আসলে কী হয়েছে, আমার আম্মা কেন এরকমটা করতেছে। আমি দেশে যাব, দেশে যাওয়ার জন্য ছুটি টুটি অ্যাপ্লাই করলাম, সব কিছু কাগজপত্র ডকুমেন্ট ঠিক করলাম। এবং যেদিন আমি দেশে যাব তার প্রায় 2 থেকে 3 দিন আগে হঠাৎ করে একদিন রাত 2টার দিকে আসমা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম, কান্না করতেছো কেন আসমা, কী হয়েছে? ও আমাকে বলো, সর্বনাশ হয়ে গেছে, এখন আমি কী করবো, তুমি আমারে বলো। আমি তখন বললাম, আরে সর্বনাশটা কী হয়েছে, তুমি আমার কাছে বলো, এরকমটা কেন করতেছো? ও আমাকে বলতেছে, ওই মেহেদি ছেলেটার সাথে তোমার আম্মু ধরা গেছে এবং এলাকার লোকজন অনেক দিন ধরে তোমার আম্মুকে টার্গেট করে, ওই ছেলেকে টার্গেট করে। এবং আজকে যখন ওই ছেলে বাসে আসছে এবং এলাকার লোকজনও ঘরে ঢুকছে, ঢুকার পরে ওই ছেলেকে আর তোমার আম্মাকে এক রুমের মধ্যে পাইছে। আমি তখন বললাম, তারপর বলে এলাকার লোকজন আছে, তুমি কথা বলো। পরে আমি এলাকার লোকের সাথে কথা বললাম, আমি বললাম যে ভাই দেখেন, সবাই আমাকে বলতেছে যে দেখেন ওই ধরা খাইছে, আমরা সবাই মিলে ধরছি, এভাবে ছাড়বো না। আমাদের এলাকাতে একটা ধর্মীয় এলাকা, এখানে আপনার অনেক বড় ধরনের মাহফিল হয়, চরমনার মাহফিল হয়, এই মাহফিল হয়, ওই মাহফিল হয়, ইজতেমা হয়, ইজতেমার মাঠের পাশে এই ধরনের কাজ আমরা কখনোই হতে দিব না, এটা আমরা মানবো না, আপনার মাকে এখন বিয়ে করতে হবে ওই ছেলেকে। আমি তখন বিপাকে পড়ে গেলাম। আমি তখন বললাম যে দেখেন, আমি দেশে আসি, আমি কয়েকদিনের মধ্যে আসতেছি, আপনার আমাকে একটু সময় দেয়। বলে যে না, এই ছেলেকে যদি এখন ছেড়ে দিই, এই ছেলেকে আর পাওয়া যাবে না, এই ছেলেকে আর পাওয়া যাবে না, এই ছেলে খুব খারাপ, চলে গেলে সে আর আসবে না, এখন আপনার আমাকে বিয়ে করতে হবে। পরে আমি চিন্তা করলাম, আমার মা যেহেতু ওই ছেলেকে পছন্দ করে এবং জমিও বিক্রি করছে, ওই ছেলেকে জমি বিক্রি করে টাকাও দিছে, নিলে আমার আম্মা জমি বিক্রি করলো কেন? তাই বললাম যে ভাই ঠিক আছে, বিয়ে করাই দেন। এরপরে তারা তখন বিয়ে করাই দিল আমার আম্মাকে ওই ছেলেকে। তা ওই ছেলেকে বিয়ে করে দেওয়ার পরে আমি তখন আর বাড়িতে গেলাম না, বাড়িতেও গেলাম না, আর আম্মার সাথে কথাও বলেছি না, কথা বলি না। তো আগে আমার খোঁজখবর নিতাম আসমাকে ফোন করে, যে আম্মা কোথায় আছে, আম্মা কেমন আছে, কী করতেছে। এখন আর আমি আসমাকে আম্মার বিষয়ে কোনো কিছু ফোনও করি না, কোনো খবরও নেই না। এভাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো কেটে যায়। 4-5 মাস পরে খুব খারাপ লাগতেছে আমার ছেলেটাকে দেখার জন্য। আমার ছেলেটা মোবাইলে উ করে, মনের ভিতরে একটু মায়া লাগতেছে যে ছেলেটাকে একটু দেখতে যাবো, ছেলেটাকে দেখতে যাবো, মাকেও দেখতে যাবো, ওরকম একটা পরিকল্পনা আর কি। এরকম করে তখন আমি কী করি, থেকে আসি, মালয়েশিয়া থেকে আমি বাংলাদেশে আসি। কিন্তু বাংলাদেশে আসার পরে ভাই আমি যেটা জানতে পারি, আমার মা ওই ছেলেকে বিয়ে করে ওই ছেলের সাথে চলে গেছে। তাই আমি বললাম যে ওই ছেলের সাথে কোথায় গেছে, কোন জায়গায় গেছে? আমার বউ বলে চলে গেছে, ওই ছেলে নিয়ে গেছে। ছেলে বলতেছে আমি বিয়ে করছি, আমার বউ আমি নিয়ে যাবো। পরে আমি তখন চিন্তা করলাম, জায়গা যেটার মধ্যে আমি বাড়ি বানাইছি এটাও আমার আম্মার নামে, এবং অন্য যে জায়গায় সম্পত্তিগুলো আছে ওই জায়গাগুলো আমার আম্মুর নামে। তখন আমি কী করলাম, আমার আম্মুর নামে নিচে বাদী হয়ে থানায় একটা মামলা করলাম, এবং আমার জায়গা যাতে আম্মু বিক্রি করতে না পারে সেই মাধ্যমে, কোর্টের মাধ্যমে ওখানে একটা এফিডেভিট দিলাম, মোটামুটি যাতে জায়গা বিক্রি করতে গেলে আমার কাছে ফোন আসে বা আমার কাছে কোনো খবর আসে। তা জায়গা আমার আম্মার বিক্রি করলো না, বিক্রি করতে পারলো নাকি পারলো না আমি জানি না। জায়গা আমি জাস্ট ওখানে একটা বান দিয়ে আসলাম। 2-3 মাসের মতো বাংলাদেশে ছিলাম এবং বিভিন্ন জায়গায় এখানে ওইখানে অনেক জায়গায় আম্মুকে খুঁজছি যে কোথায় পাওয়া যায়, আম্মু কোথায় আছে, কোন জায়গায় আছে। আম্মুকে অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি আমার মায়ের কোনো সন্ধান পাইলাম না। গ্রামের সবাই বলতেছে, এলাকার সবাই বলতেছে আপনার মাকে ধরছি এবং ওই ছেলের সাথে আপনার মায়ের অনেক দিন ধরে সম্পর্ক, ওই ছেলেকে আপনার মা পছন্দ করে বিয়ে করছে। তো মা যদি তার পছন্দের মানুষটাকে বিয়ে করে চলে গেছে, তাহলে তার আমার মনে কোনো দুঃখ নাই। জায়গা সম্পত্তি যাতে বিক্রি করতে না পারে সেই ব্যবস্থাও তো আমি অনেক টাকা পয়সা দিয়ে লয়ারের নামে মামলা টামলা করে জায়গাগুলোকে ঠিক করছি। এই বলে আমি তখন বাংলাদেশে চলে আসছি। আবার পুনরায় আমি আবারও মালয়েশিয়াতে আসছি ভালো লাগতেছে না, মন খুব খারাপ লাগতেছে, কাজও করতে পারতেছি না, ভিতরে এক ধরনের কষ্ট কাজ করতেছে। এভাবে 2 বছরের মতো আমি আবার মালয়েশিয়াতে ছিলাম। পরে ছেলেটা অনেক বড় হয়েছে, চিন্তা ভাবনা করলাম টাকা পয়সা যা কিছু আছে ওইসব নিয়ে আমি আস্তে আস্তে করে দেশের দিকে চলে যাব। দেশে গিয়ে কিছু একটা করব, কোনো ব্যবসা বাণিজ্য শুরু করব, কোনো শোরুম খুলবো, বা ওভাবেই চলবো। আমি আর মালয়েশিয়াতে থাকবো না। মাও হারাই গেল, বউটাও আছে, বাচ্চাটাও দেশে পড়ে আছে, আর ভালো লাগতেছে না। তা ওই পর্যায়ে আমি তখন আবার পুনরায় বাংলাদেশে চলে আসলাম। এবং বাংলাদেশে আসার পর আমি যখন থাকতেছি আমার বউর সাথে, সব কিছুই ঠিক আছে। এরকম করতে করতে মাঝে মাঝে হঠাৎ দেখতে পাই আমার বউ ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে ও বলে আমি মামার বাসায় থাকবো, চাচার বাসায় থাকবো, এটা ওইটা বলে ও মাঝে মাঝে 1 রাত 2 রাত মামা আমাকে ছাড়া থাকে। তো এরকম করতে করতে হঠাৎ করে একদিন ওর মোবাইল ফোনে আমি একটা ছবি দেখতে পাই। ওর মোবাইল ফোন আমি হাতে নেই, কী একটা কারণে জানি হাতে নেই। নেওয়ার পরে একটা ছেলের সাথে ওর একটা ছবি দেখতে পাই। যখন ছেলের সাথে ছবিটা দেখতে পাওয়ার পরেই আমি তখন এই ছবিটা আমার মোবাইল দিয়ে ছবি উঠে রাখি। রাখার পরে আমার ছেলেকে, আমার মাকে যে ছেলেগুলো ধরছিল, যেহেতু ওই ছেলেগুলো আমাদের বাড়ি টার্গেট করতো, বিভিন্ন সময় লোকজন আসতো, তারা দেখতো। আমি তখন ওই ছবিটা ওই ছেলেটাকে দেখাই যে ভাই দেখেন তো এই লোকটাকে চিনতে পারেন কিনা, জুম করে আমার বউয়ের মুখটা কেটে। তারপরে বলতেছে ভাই এটা তো আপনার বাপ। এবং আমার বাপ বলে হ্যাঁ এটাই তো আপনার বাপ, এই বাপেই তো আপনার মায়ের নিয়ে গেছে। কিন্তু ছবিটা এমনভাবে আমি দেখতে পাই যে আসমা
ওই ছেলেটাকে বুকে জড়ায় ধরে আছে, কঠিনভাবে ধরছে, একদম বুকের সাথে ফিক্সড করে। এটা দেখলেই বোঝা যায় যেটা কোনো প্রেমিক প্রেমিকার ছবি, খুব ক্লোজ ছবিটা। আমার ভিতর তখন ভাই কেমন যেন একটা ভূমিকম্পের মতো শুরু হয়। কী রে ব্যাপার, এটা আমি কী দেখলাম? আসমা এই ছেলেকে বুকে জড়ায় ধরে এরকম করে ছবি উঠাবে, আবার এই ছেলে আমার আম্মাকে বিয়ে করে আমার আম্মাকে নিয়ে পালায়ে গেছে, আম্মার কোনো খোঁজখবর আমি পাই না। পুরোটা বিষয় আমার কাছে তখন ডাউট মনে হলো। আমি কিন্তু তখনও আসমাকে কিছু বলতেছি না, কারণ আসমাকে কিছু বললেই তো হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে, ওকে লাড়া দেওয়া যাবে না। আমি তখন আস্তে 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 করে ইনকোয়ারি শুরু করলাম যে আসমা আসলে কী করে, কোথায় যায়। এবং এরকম খোঁজখবর নিতে নিতে আমি যতটুকু বুঝতে পারলাম, মেহেদি নামের যে ছেলে আমার বিল্ডিংয়ে কাজ করতে আসছে, ওই ছেলের সাথে মূলত প্রথমত আসমার সম্পর্ক হয়। এবং সম্পর্কের সূত্র ধরে আসমা আমার আম্মুর সাথে সম্পর্ক করে দেয়, নাকি আমার আম্মুর সাথে কেন, এটা আমি তখনও বুঝতে পারি নাই। পরে তার 3-4 দিন পরে আমি আসমাকে ডিরেক্টলি একদিন ধরলাম, ধরে বললাম যে আসমা, এই ছেলের সাথে তোমার ছবি কেন? ডাইরেক্ট এই ছেলেকে। ও তখন ছবিটা দেখে মানে একদম চোখ মুখ বড় করে ফেলছে যে এটা কি, এটা তুমি কীভাবে কই পাইলা? তুমি আমাকে ডাউট করো, আমাকে সন্দেহ করো, তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি করো, মানে খারাপ ভাষায় যতটুকু আমাকে পারতেছে ও বলতেছে। আমি তখন বললাম, দেখো তুমি আমাকে খারাপ মনে করো না, আমি খারাপের জন্য বলতেছি না। আমি যতদূর জানি এই মেহেদি ছেলেটাকে আমার আম্মা বিয়ে করছে। তা আমার আম্মা যে ছেলেটাকে বিয়ে করছে, এই ছেলের সাথে তোমার এরকম নোংরা ছবি কেন? ও তখন আমাকে বলছে, কে বলছে এটা তোমার আম্মাকে বিয়ে করছে? এই ছেলে এটা না। আমি বললাম, দেখো এই ছেলে এইটাই। আমি এলাকার কিছু লোকজনকে দেখাইছি, তারা বলছে এটা এই ছেলে। আসমা তখন বলছে, দেখো এই ছেলে না, এটা আমার কাজিন, আমার চাচাতো ভাই, মামাতো ভাই, এরকম একটা পরিচয় দিচ্ছে। আমি তখন বললাম, আসমা তোমার এই দুনিয়াতে কেউ নাই, তোমার বাবা মা কেউ নাই, তুমি তোমার মামা মামির কাছে বড় হইছো, তাদের থেকে তুমি আসছো, তোমার কোনো ভাই থাকতে এটা আমি কিন্তু শুনি নাই। ও তখন আমাকে বলে, ওকে এই ছেলেটাকে আমি ভাই ডাকছিলাম, এটাকে আমি ভাই ডাকছিলাম, এটা আমার মানে পাড়াতো ভাই, এটা বলে। তারপরও তার প্রতি আমার ডাউটের শেষ হলো, আমি তাকে খুব ডাউট করতেছি। এরকম করে একদিন সকালবেলা ও বলতেছে বাবুরিনিয়া ডাক্তার কাছে যাবো। আমার ছেলেটা ঠান্ডা লাগছে আর কি, মানে প্রচুর ঠান্ডা লাগছে, বলো বাবুরিনিয়া ডাক্তারের কাছে যাব। এই বলে ও তখন বাবুরিনিয়া ডাক্তারের কাছে গেল, কিন্তু আর ফিরে আসলো না। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আর ফিরে আসলো। নাম্বারে কল দিয়ে যে নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম, কি রে নাম্বারটা বন্ধ কেন? তখন কিন্তু আম্মারেও পাই না, ওরেও পাই না, আমার কাউরেই কিন্তু পাই না। পরে আমি লাস্ট পর্যন্ত মানে পুরো বিভাগে পরে আমার এক বন্ধুর সহযোগিতা নিলাম। ও আবার বাংলাদেশে মোটামুটি ভালো অবস্থার ভিতরে, টাকা পয়সার মালিক। ওরে বললাম যে বন্ধু এই ঘটনা। ও তখন আমাকে ডিবি পুলিশের বা বাংলাদেশের একজন যে কোনো প্রশাসকের নাম্বার দিল যে ওর সাথে তুই যোগাযোগ কর। তারপর ওনারে ফোন দিয়ে আমি আমার বিস্তারিত সমস্ত কিছু খুলে বললাম যে ভাই এই ঘটনা, আমার সাথে এগুলো হচ্ছে। পরে বলে আপনার আম্মুর কোনো ছবি আছে? আমি বললাম যে আছে। বলে ছবিটা দেন। ছবিটা দিলাম। দেওয়ার পরে 21 দিন পরে, এই 21 দিন কিন্তু আমি আমার বউয়ের কোনো সন্ধান পাই না, যে আমার বউ কোথায় চলে গেছে বা আমার কী হয়েছে, আমি এগুলো কোনো কিছুই জানি না। 21 দিন পরে আমি সন্ধান পাইলাম যে আমার আম্মাকে রাখা হয়েছে, আমার আম্মা আছে, আমার আম্মার সন্ধান পাইছে 21 দিন পরে। 21 দিন পরে আমি তখন মিরপুরে গিয়ে, মিরপুর 11-তে একটা পল্লীতে আমার আম্মাকে পাই। যেই পল্লীতে পাই ওই পল্লীর বর্ণনা আমি দিতে চাই না, কারণ আমার আম্মা বয়স্ক মানুষ, তিনি, তার কথা আমি বলতে চাই না। ওরকম একটা জায়গায় আমি আম্মুরে পাই এবং সেখান থেকে আমি তখন আম্মুকে নিয়ে আসি। আমার আম্মুর অবস্থা তখন খুব খারাপ ছিল। কতটা খারাপ ছিল আমি বলি, ডাক্তারের কাছে নিয়ে যাই, সেখান থেকে ডাক্তার ডিরেক্টলি বলে যে হসপিটালে ভর্তি করান। হসপিটালে ভর্তি করে, অ্যাডমিট করে, এবং সেই জায়গা থেকে পাক্কা 2টা মাস আমার আম্মা হসপিটালে থাকে। 2 মাস হসপিটালে থাকার পরেও আমার আম্মা ওইভাবে সুস্থ হয় নাই। ওইভাবে সুস্থ নেয় আম্মুকে তখন আমি পুনরায় বাড়িতে নিয়ে আসি। এবং বাড়িতে আনার পরে আমি তখন মানে খুবভাবে চেষ্টা করতেছি যে কী হইলো। আমার আম্মুর জিজ্ঞেস করে তোমার কাছ থেকে কোনো সিগনেচার নিছে কিনা, কী হয়েছে কিনা। তখন আম্মু বলে হ্যাঁ সিগনেচার নিছে। এবং আমি এলাকাতে আসার পরে আমার এলাকার লোকজনের মাধ্যমে আমি আরও একটা নিউজ পাই, যে ছেলেগুলো আমার মাকে ধরেছিল এবং ধরে আমার মাকে বিয়ে পড়াইছে, ওই ছেলেগুলো মূলত কিন্তু জোর করে আমার আম্মুকে বিয়ে করাইছে এবং আমার আম্মু কিন্তু এটাতে রাজি না। এবং আমার আম্মু আমাকে ইশারা ইঙ্গিতে বুঝাইলো যে এমন এইভাবে আমার আম্মুকে জোর করে ফাঁসানো হয়েছে। আমার মানে ইশারাতে যেটা বুঝলাম, তাই আম্মুকে বললাম যে আম্মু জমি বিক্রি করলা কেন? জমিটা তুমি কেন বিক্রি করলা? আমার আম্মু তখন বলতেছে আসমার মামি নাকি অসুস্থ ছিল হসপিটালে, তার টাকা লাগবে, তার কী জানি একটা রোগ হয়েছে, অনেক বেশি টাকার প্রয়োজন, চিকিৎসা করতে হবে। তো আমি তখন বলছিলাম যে তোর কাছ থেকে টাকা নেওয়ার জন্য, তো তোর কাছে নাকি টাকা চাইছি, তুই নাকি দেস না। তা আসমা কান্নাকাটি করে, সবসময় কান্নাকাটি করে। আমাকে যেটা বুঝাইলো বা ইশারা ইঙ্গিতে বা আম্মুকে আমি পরে একজন মানে বোবাদের কথা বুঝে ওরকম একজন মানুষ পর্যন্ত নিয়ে আসছি, ওই 1900 আমার আম্মুর থেকে আমাকে তখন এগুলো মানে ট্রান্সলেশন করে আমাকে বুঝিয়ে বললো যে আমাকে বলছে টাকা দেওয়ার জন্য, আমি টাকা দিই নাই। না দেওয়াতে উনি খুব, আসমা সবসময় কান্নাকাটি করতো, মন খারাপ করতো, কান্নাকাটি করতো। এবং আম্মুর কান্নাকাটি দেখা, আসমার কান্নাকাটি দেখে আমার আম্মু তখন বলে যে ঠিক আছে আমি জমি বিক্রি করে দিই একটু, কিন্তু তুই আমার ছেলেরে বলিস না। পরে আমাকে না জানিয়ে আমার আম্মু তখন জমি বিক্রি করে এবং ওই জমি বিক্রি সমস্ত টাকায়
আসমাকে দিয়ে দেয়। এবং আমার আম্মুকে নিয়ে অনেকবার কোর্টে যাওয়া হয়, অনেকবার অনেক জায়গায় যাওয়া হয়, সেখানে আমার আম্মুর কাছ থেকে অনেক সিগনেচার নেওয়া হয়, কিন্তু জমিটা বিক্রি করতে পারে না এবং জমির নামটা ট্রান্সফার করতে পারে না, কারণ এটার নামে চিঠি করা ছিল, মামলা ছিল, যার জন্য কোনো কিছু করতে পারে নাই। এবং ওই সময় আমি তখন আমার আম্মুকে নিয়ে পুলিশের দ্বারস্থ হই, তাদেরকে জানাই। তাদেরকে জানানোর পরে তারা তখন আমার আম্মুর নামে যে দলিল ছিল এগুলো সব কিছু ঠিকঠাক করে আমার নামে করে দেয়। আমি তখন আম্মুর কাছ থেকে জায়গা সম্পত্তি সব কিছু আমি আমার নামে নিয়ে নিই। এবং তারপরে অনেক মাস পরে খোঁজখবর পাই সেটা হচ্ছে আসমা ঢাকাতেই আছে, এবং আসমার আমি খবর পাই কোন জায়গায় আছে, ওই ছেলের সাথে পালায় গেছে, মেহেদি নামের ওই ছেলের সাথে পালাইছে। এবং মূলত ওই ছেলের সাথে আসমার সম্পর্ক ছিল। আমার আম্মাকে মূলত মেহেদির কাছে বিয়ে দেওয়ার বা এই প্ল্যানিংগুলো করার একটাই কারণ, সেটা হচ্ছে যেভাবে হোক আসমাকে আমার মাকে আটকিয়ে কোনো না কোনোভাবে আমার মায়ের কাছ থেকে জায়গায় সম্পত্তি নেওয়া, এবং আমার মায়ের প্রতি আমার যাতে ঘৃণা চলে আসে, আমি যাতে আমার মায়ের সাথে আগের মতো কথাবার্তা না বলি, আমি যাতে আসমাকে বিশ্বাস করে আসমার সাথে চলে আসমার কথা শুনি। এবং এই জন্যই আমার আসমা তখন প্ল্যানিং করে আমার আম্মাকে আমার চোখে ফল করার জন্য মেহেদিকে নিয়ে গল্প সাজিয়েছে। কিন্তু মূলত মেহেদির সাথে সম্পর্ক ছিল আমার বউয়ের। ওইখানেও তখন চলে গেল, ওই মেহেদি তাকে নিয়ে গেছে, বা কেমনে নিয়ে গেছে, কীভাবে চলে গেছে, ও চলে গেছে। তো সেখান থেকে আমি তখন আইনের আশ্রয়ের মাধ্যমে আমি আমার সন্তানটাকে আনতে গেলাম। যেদিন আমার সন্তান আনতে গেলাম ওই দিন আমার পা ধরে কান্নাকাটি করতেছে, তোমার পায়ে ধরি, আমাকে মাফ করে দাও, আমার যা হবার আমি অন্যায় করছি, ভুল করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ফিরাই নিয়ে যাও। আমি তাকে আর আনি নাই। 9 পরে আমি তখন আমার শুধু সন্তানটাকে নিয়ে আসছি। সন্তানটাকে আনার পরে পুনরায় আমি তখন আবারও বিয়ে করলাম, এবং বিয়ে করি, আমার মাই আমাকে বিয়ে করে, এবং সেকেন্ড যাকে বিয়ে করি তাকে নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমার ওই বউয়ের ঘরে 2টা মেয়ে সন্তান হয়েছে, এবং আগের বউ আসমার ঘরে আমার একটা ছেলে সন্তান, নিয়ে 3 সন্তানের বাবা আমি। এবং আমি মোটামুটি এখন খুব ভালো একজন ব্যবসা করি, আমি টিনের ব্যবসা করি। চট্টগ্রাম সহ বিভিন্ন বড় ধরনের আবুল খায়ের সব বড় বড় কোম্পানি থেকে টিন আনি, এবং সেই টিন আমি বিক্রি করি। টিনের কারখানা টিন বিক্রেতার দোকান আছে। আবার ইদানিং কিছু কাপড়ের ব্যবসা শুরু করেছে ঢাকা শহরের মধ্যে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি এখন আমার বউ, সন্তান, আমার মা নিয়ে অনেক ভালো আছি। তো আমি আমার সম্পত্তিগুলো কিছু করে পাইতাম না যদি আমি ওই সময় বুদ্ধি খাটিয়ে লয়ারের মাধ্যমে আমার সম্পত্তির নামে মামলা না করতাম, মায়ের নামে মামলা না করতাম, তাহলে কিন্তু আমি সম্পদ পাইতাম না। আমার আম্মুর কাছ থেকে কিন্তু সিগনেচার নিয়ে সম্পদ কিন্তু তারা নিয়ে চাইতো। তারা এটা ওই মামলার কারণে নিতে পারে নাই। এবং আমি এজ একজন সন্তান হিসেবে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমার আম্মাকে আমার এইভাবে হুট করে আমার বউয়ের কথা সন্দেহ করাটা ঠিক হয় নাই। এইগুলো আমার অপরাধ হয়েছে, আমি আমার অপরাধ স্বীকার করে আপনার কাছে আমার গল্পটা বললাম। আপনি যদি গল্পটা প্রচার করেন ভাই, তাহলে কিছু মানুষ হয়তো আমার গল্প থেকে সতর্ক হতে পারবে, তারা হয়তো নিজেরা একটু ভালো পয়েন্টে ফিরে আসবে। অনুরোধ রইল আমার গল্পটা প্রচার করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি ঢাকায় থাকি ভাই, আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, একটা বিষয় বলে যাই, সেটা হচ্ছে সিদ্ধান্ত 10 জনের কাছ থেকে নেবেন, কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন আপনি একাই করবেন। যে কোনো বিষয়ের উপরে সিদ্ধান্ত আপনি 10 জনকে জিজ্ঞাসা করবেন, 10 জনকে যে আমি এই কাজটা করব, এটা করলে কেমন হয়। দেখবেন যে আপনাকে 10 জনে 10টা যুক্তি দিবে, পরিপূর্ণ যুক্তি আপনাকে কেউ দিবে না। 10 জনে 10টা যুক্তি দিবে, এবং ওই 10 জনের 10টা যুক্তি মাথায় নিয়ে দেন আপনি আপনার ব্রেন দ্বারা রিসার্চ করবেন যে এটা আসলে করা যায় কিনা। আপনার ব্রেন যদি আপনাকে বলে যে ইয়েস ইউ ক্যান ডু, আপনি করবেন। আদারওয়াইজ আপনি অন্যের সিদ্ধান্তের উপরে কোনো কাজ করবেন না, সে যেই হোক। যেমন আজকে দেখেন ফারুকের কিন্তু জন্ম থেকে খুবই কষ্ট পাওয়া, তার মা কিন্তু অনেক কষ্ট করেছে। আল্লাহর কাছে আমি অনেক লাকি। গল্পটা শেষের দিকে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি তো গল্পের মধ্য পয়েন্টে যখন ছিলাম তখন ভেবেইছিলাম যে ফারুক হয়তো তার সমস্ত সয় সম্পত্তি হারাবে, মায়ের নামে যদি সম্পদগুলো কিনেছে, এগুলো কোনো না কোনোভাবে যদি ওই আসমা আক্তার এবং মেহেদি যদি চালাক হতো, তারা যদি খুব বেশি ইন্টেলিজেন্ট হতো, তাহলে কিন্তু ওই সম্পদগুলো বিক্রি করে দিতে পারে। ওই মামলায় কিন্তু দ্বারস্থ হয় না, কারণ ঢাকা শহরে এরকম অনেক লয়ার আছে যারা নিজেরাই জায়গা কিনতো, বলতো আমাদের নামে বিক্রি করে আমরা দখল করব। তো তারা হয়তো এরকম কোনো লোক পায় নাই বা সুযোগ পায় নাই আর কি। এরকম কোনো লোক পাইলে অবশ্যই জায়গা কিন্তু ফারুক ভাই পাইতো না। হয়তো ফারুক ভাইয়ের আল্লাহর রহমত ছিল, যার জন্য উনি ওনার সয় সম্পত্তিগুলো ফিরে পাইছে। তো যাই হোক, এখানে বড় কথা হচ্ছে বন্ধুরা, একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে ফারুক ভাই যে ভুলগুলো করলো, তিনি তার গল্প শেষে তার ভুল স্বীকার করেছে যে তার ভুল হয়েছে, এবং সেগুলো তিনি একরকম তার মায়ের উপরে সন্দেহ করে ডাউট করে করেছে। তো যারাই গল্প শুনেছেন তাদেরকেই বলবো যে বিশ্বাস, আমরা আমাদের চোখে অনেক কিছু দেখতে পাই, কিন্তু আদৌ বাস্তবে তা কিন্তু সত্য নয়। আমরা উপরের দিকে তাকালে আকাশ দেখতে পাই, অনেকেই বলি না, কিন্তু আমরা আকাশ দেখি না। আমরা দেখি আকাশের অনেক নিচে, আবের একটা আবরণ মাত্র। এটা থেকে যে আকাশ কত দূরে এটা কেউ বলতে পারে না, বিজ্ঞানীরাও বলতে পারে না যে আকাশটা মূলত কত দূরে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে চোখের দেখায় সবসময় সত্যি হয় না।
বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি এখন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে ঠিক অন্যদিন অন্য করা বাস্তব জীবনের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।